তো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আর যারা ফেসবুকে যুক্ত হয়েছে তারাও একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে। আজকে কিন্তু খুবই লোভ হয়েছে কথা বলবো, হ্যাঁ, এটা একটু কিন্তু তোমরা তোমাদের মতো করে নিবা। ওকে ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের স্থির তড়িতের আগে 2টা ক্লাস হয়েছে, তো আজকে দিয়ে স্থির তড়িতের 3য় ক্লাস। তো আজকে একটু আমি খুবই আস্তে আস্তে কথা বলবো। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমার এই সাইডটা কিন্তু একটু ফুলে আছে। আমার হচ্ছে কালকে দাঁতের আর কি যে ছোট্ট একটা সার্জারি, ওটা কালকে হয়েছে ঢাকাতে। আজকে আমি হচ্ছে বিকাল 4টার দিকে আর কি 4টার ফ্লাইটে রাজশাহীতে আসছি। সো তোমাদের স্থির তড়িতের আজকের ক্লাসটা আমি একটু আস্তে লো ভয়েসে নিব, ঠিক আছে? আমি খুব বেশি জোরে হয়তো কথা বলতে পারবো না, তবে আমার মনে হয় এইটুকু ভয়েসে, এইটুকু যদি লাউডে কথা বলি তোমরা সব কিছু শুনতেও বুঝতে পারবা, ঠিক আছে? তোমাদের শুভ্র ভাইয়া, সে অনেক হেল্প করছে আমাকে। তোমাদের শুভ্র ভাইয়া এবং তার একটা ফ্রেন্ড, তার নাম হচ্ছে রবিন। এই দুইজন মনে করো যে কালকে থেকে আমার সাথে ছিল, সারাটা দিন আমার সাথে ছিল। সেই সকাল থেকে, বলতে গেলে সকাল থেকে আজকে বিকাল পর্যন্ত তোমার শুভ্র ভাই এবং তার ফ্রেন্ড রবিন আমার সাথে ছিল। তো মোটামুটি এখন একটু সুস্থ আছি, শুধু এই সাইডটা একটু ফোলা আছে। তা আশা করি আজকের পর থেকে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে, তো চলো আমরা শুরু করি। আমরা স্থির তড়িতের 2 নম্বর ক্লাসের লাস্টের দিকে যে টপিকটা পড়ছিলাম সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তো মোটামুটি তড়িৎ দ্বিমেরু আমাদের হয়ে গেছে। তো তড়িৎ দ্বিমেরুর জন্য আর একটা টপিক আছে, এইটা একটু আমাদের পড়তে হয়, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য টর্কের রাশিমালা। আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য একটু টর্কের রাশিমালাটা হিসাব করব। তো আমরা গত ক্লাসে তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব, প্রাবল্য এই জিনিসটা আমরা পড়ছিলাম। তো আজকে আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য টর্ক এবং তার জন্য সঞ্চিত শক্তি রাশিমালা, এইটা আমরা আজকে ক্লাসে হিসাব নিকাশ করব। তো চলো আগে একটু দেখি এটা, তারপরে অন্যান্য আরও অনেক টপিক আমরা পড়বো আজকে। তড়িৎ দ্বিমেরুর জন্য টর্কের রাশিমালা, তড়িৎ দ্বিমেরুর জন্য টর্কের রাশিমালা। হ্যাঁ, তো মনে করো একটা তড়িৎ দ্বিমেরুকে আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখলাম। তো সুষম তড়িৎ ক্ষেত্র কীভাবে তৈরি করা যায়? ধরো এটা হচ্ছে একটা পজিটিভ চার্জের পাত, পজিটিভ চার্জের চার্জিত, আর এটা হচ্ছে একটা নেগেটিভ চার্জের পাত। এটা নেগেটিভ চার্জে চার্জিত। এই দুইটা পাতকে পাশাপাশি রাখা হবে। পাশাপাশি রাখলে এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মতো আচরণ করে। এর মাঝখানে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয় সেটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ এর মাঝখানে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র সমান, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্র সমান। এবার আসো আমরা একটা তড়িৎ দ্বিমেরুকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখবো। রাখলে কি হবে? রাখলে তড়িৎ দ্বিমেরুটা ঘুরে যাবে, তড়িৎ দ্বিমেরুটা ঘুরে যাবে। এখানে তড়িৎ ক্ষেত্র ডিরেকশনটা কোন দিকে হবে? তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে পজিটিভ চার্জের পাত থেকে নেগেটিভ চার্জের দিকে, নেগেটিভ চার্জের পাতের দিকে। কিভাবে? তুমি এখানে +1 কুলম্ব চার্জ রাখো, তাহলে এই পজিটিভ চার্জের পাতটা এই +1 কুলম্ব চার্জকে বিকর্ষণ করবে, এই নেগেটিভ চার্জের পাতটা সেইটা আকর্ষণ করবে। তাহলে এই পজিটিভ চার্জটা এই বরাবর দৌড় দিবে। তাহলে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বল রেখার ডিরেকশনগুলো হবে পজিটিভ চার্জ যেদিক বরাবর দৌড় দিবে সেদিক বরাবর। তো পজিটিভ চার্জ কিন্তু এভাবে দৌড় দিবে, ঠিক আছে? পজিটিভ চার্জ এই বরাবর দৌড় দিবে। এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন। তাহলে এটা তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন ই। এবার এখানে একটা তড়িৎ দ্বিমেরু রাখলাম। তড়িৎ দ্বিমেরু কি? তড়িৎ দ্বিমেরু হচ্ছে দুইটা
সমমানের বিপরীতধর্মী চার্জ খুবই অল্প দূরত্বে অবস্থান করে যে তড়িৎ ব্যবস্থা তৈরি করে। তো এইটা প্লাস কিউ চার্জ, এইটা মাইনাস কিউ চার্জ, এরা পরস্পর থেকে 2l দূরত্ব অবস্থান করে। তড়িৎ দ্বিমেরুর দূরত্বটাকে আমরা 2l দিয়ে লিখি, তাই না? তো 2l দূরত্ব অবস্থান করে যে তড়িৎ ব্যবস্থা তৈরি করে সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরুর জন্য একটা রাশি আছে, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক P = Q × 2l। আর যদি শুধু মানের কথা বলি তাহলে Q × 2l। এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন হবে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর ভ্রামক P এর ডিরেকশন। তাহলে এটা P এর ডিরেকশন আর এটা E এর ডিরেকশন। E আর P এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এই যে এই কোণটা হচ্ছে E আর P এর মধ্যবর্তী কোণ। ভাইয়া সাউন্ড লেট করে আসে, আস্তে কথা কথা বলো, কি লিখছো বুঝিনি। সাউন্ড কি লেট করে যাচ্ছে? বলো তো, সাউন্ড কি লেট করে যাচ্ছে? না, ক্লিয়ার। আচ্ছা, সাউন্ড লেট করেও যদি যায়, সাউন্ড যাচ্ছে কিনা? সাউন্ড যাচ্ছে কিনা? যাচ্ছে তো, ওকে, তাহলেই হবে, ঠিক আছে, ওকে। দেখো আজকে হবে, সমস্যা হবে, আমি খুবই আস্তে আস্তে কথা বলতেছি, ঠিক আছে? আমি জোরে জোরে কথা আজকে বলতে পারবো না, এটুকু ভাবেই বলবো। আর আশা করি তুমি বুঝবা, এটুকু সাউন্ড তোমার ওই পর্যন্ত যাচ্ছে আশা করি, ঠিক আছে? তো এটা ই আর এটা পি, ই আর পি এর মধ্যবর্তী কোণ থিটা। এবার একটা জিনিস খেয়াল করো, দেখো এই যে প্লাস চার্জ, এই প্লাস চার্জের পাত এই প্লাস চার্জটাকে এদিকে ঠেলবে, মাইনাস চার্জের পাত এই প্লাস চার্জটাকে তার দিকে টানবে। আর এই মাইনাস চার্জের উপর বল দেখো, এই প্লাস চার্জ এই মাইনাস চার্জকে তার দিকে টানবে, আর এই মাইনাস চার্জকে ঠেলবে। তাহলে কত বলে ঠেলবে? ধরো এফ বল, এইটাকে কত বলে এদিকে ঠেলতেছে? ধরো এফ বল। দুইটা বল কি সেম? উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ এই তড়িৎ ক্ষেত্র এখানে মাঝখানে যে তড়িৎ ক্ষেত্র তার মান কত? ই, আর চার্জের মান কত? কিউ। তাহলে এফ ইকুয়াল টু কত হবে? এফ ইকুয়াল টু হবে ই ইন্টু কিউ। তো এইটা হচ্ছে বলের মান, তো এই বলের মান সেম। এবার কি হবে? এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা, তড়িৎ দ্বিমেরুটা, সেটা তুমি চিন্তা করো, এইটা একটা লাঠি, এই লাঠির মাথায় এদিকে কেউ এভাবে ঠেলতেছে আর এই প্রান্তে কেউ এইভাবে ঠেলতেছে। তাহলে তুমি বলো তো, কমেন্ট করো তো, এই লাঠিটার কি অবস্থা হবে? বলো, এই লাঠিটার কি অবস্থা হবে? এই লাঠিটার কি অবস্থা হবে? লাঠিটা এভাবে ঘুরে যাবে না, এভাবে ঘুরে যাবে না, এইভাবে লাঠিটা কি হবে? ঘুরে যাবে। কি কথা বুঝছো? কথা বুঝছো? তাহলে ঘুরে গেলে কি হবে? টর্ক প্রযুক্ত হবে। তা আমরা সেই টর্কের মান হিসাব করতে চাই। আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ে আমি নিয়েছিলাম। সো আমার মনে আছে, আমি ওখানে একটা টপিক পড়াইছিলাম, সেটা হচ্ছে দ্বন্দ্ব। ঠিক আছে, মনে আছে? দ্বন্দ্ব পড়াইছিলাম। দ্বন্দ্ব কি? কোনো বস্তুর উপর যদি সমমানের তিনটা শর্ত, দ্বন্দ্ব প্রযুক্ত হওয়ার শর্ত তিনটা, ঠিক আছে? সেটা হচ্ছে সমমানের বল, দুই পরস্পরের বিপরীতে, সমমানের বল পরস্পরের বিপরীতে, আর 3 নম্বর হচ্ছে পরস্পরের সমান্তরালে যদি ক্রিয়া করে, পরস্পরের সমান্তরালে যদি ক্রিয়া করে তাহলে যে লব্ধি টর্ক প্রযুক্ত হয়, যে লব্ধি টর্ক প্রযুক্ত হয়, সেই লব্ধি টর্ককে বলা হয় দ্বন্দ্ব। সেই লব্ধি টর্ক, এটাকে বলা হয় দ্বন্দ্ব। আর এর মানটা আমরা কিভাবে হিসাব করি? যে কোনো একটা বলের মান ও বল দ্বয়ের মধ্যকার লম্ব দূরত্ব বসিয়ে দিই। তাহলে এখানে দেখো, এই একটা বল আর এই একটা বল, তাহলে এটা এদিকে ঘুরাইতে চাই, এটা এদিকে ঘুরাইতে চাই, আমরা লব্ধির টর্কটা হিসাব করতে চাই। তো এর জন্য টর্ক আর এর জন্য টর্ক হিসাব করে আমরা যোগ করতে পারি, কিন্তু এত ঝামেলায় আমরা যাব না, আমরা আরও সহজে করব। তা আরও সহজে করার জন্য আমরা কি করব? যেহেতু দুইটা সমমানের বল এবং দেখো পরস্পরের সমান্তরালে, দেখো খেয়াল করো, দেখো পরস্পরের সমান্তরালে ক্রিয়া করতেছে এবং পরস্পরের বিপরীতমুখী হয়ে ক্রিয়া করতেছে, তাহলে সেই ক্ষেত্রে যে লব্ধি টর্ক প্রযুক্ত হবে তাকে বলা হবে দ্বন্দ্ব। তো সেটা হিসাব করার কি উপায়, কি বুদ্ধি? যে কোনো একটা বলের মান বসাবো, যেহেতু বলগুলা সেম, সো একটা বলের মান বসাইলে হবে, এবং তাদের মধ্যকার লম্ব দূরত্ব বসাবো। এই 2l কিন্তু লম্ব দূরত্ব না, লম্ব দূরত্ব হচ্ছে এটা, এই লম্ব দূরত্বকে ডি বললাম।
যেহেতু ই এবং পি এর মধ্যবর্তী কোণ ছিল থিটা, তো এই কোণটা তো থিটা, একই কোণ, তাই তো? তাহলে এইটা একটা ত্রিভুজ হয়েছে না, এই ত্রিভুজের এটা ডি, এটা থিটা, এটা 2l। তাহলে সাইন থিটাতে আসো তো, ডি ডিভাইডেড বাই 2l। সো ডি ইকুয়াল টু কি হবে, 2l সাইন থিটা। এখানে বসে, তাহলে এফ হচ্ছে ই কিউব আর ডি হচ্ছে 2l সাইন থিটা। এবার দেখো কিউ ইন্টু 2l আছে, কিউ ইন্টু 2l মানে পি, তাহলে পি ই সাইন থিটা, এইটা হচ্ছে টর্কের মান। আর এই সূত্রটাকে যদি আমরা ভেক্টর ফরম্যাটে লিখি তাহলে টর্ক ইকুয়াল হবে পি ক্রস ই। ঠিক আছে, পি ক্রস ই হবে, ই ক্রস পি কিন্তু হবে না। টর্ক ইকুয়াল টু ই ক্রস পি লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, ই ক্রস পি দিলে কিন্তু ডিরেকশনটা পাওয়া যাবে না। তুমি দেখো তো এইখানে যে তড়িৎ দ্বিমেরুটা আছে সেটা এইভাবে ঘুরতেছে না, আমার চিত্র আঁকা অনুযায়ী সেটা এইভাবে ঘুরতেছে না, এইভাবে। তো এইভাবে যদি ঘোরানো হয়, এইভাবে যদি ঘোরানো হয়, চিন্তা করো, ধরো পানির বোতল, এটার মুখটাকে যদি আমি এইভাবে ঘুরাই, তাহলে এইভাবে ঘুরাইলে টাইট হলো, দেখো এভাবে ঘুরাইলে টাইট হলো, ভেতরের দিকে ঢুকলো। তাহলে এখানে টর্কের ডিরেকশনটা এভাবে ঘুরাইলে টাইট হবে ভেতরের দিকে। দেখো টর্কের ডিরেকশনটা দেখো। এবার দেখো তো ই ক্রস পি দিয়ে সেই ডিরেকশন পাওয়া যায় নাকি পি ক্রস ই দিয়ে পাওয়া যায়? ঠিক আছে, ই ক্রস পি দিয়ে পাওয়া যায় নাকি পি ক্রস ই দিয়ে পাওয়া যায়, বলো দেখি। দেখো এইটা হচ্ছে ই আর এটা হচ্ছে পি। ই ক্রস পি দেখো এইভাবে ঘুরতেছে, ই ক্রস পি ভুল, এই যে ডিরেকশন তার উল্টা হচ্ছে। ই ক্রস পি ভুল ডিরেকশন, কিন্তু পি ক্রস ই দেখো ঠিক ডিরেকশন। তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে পি ক্রস ই, ভেক্টর ফরম্যাট। কি ক্লিয়ার? আর টর্কের জন্য, এটা তো টর্কের মান নির্ণয় করলাম, এবার আসলে টর্কের জন্য আমরা সঞ্চিত শক্তি বের করতে চাই। সঞ্চিত শক্তির মান বের করতে চাই, সঞ্চিত শক্তির মান, ঠিক আছে, বা বিভব শক্তি বের করতে চাই, বিভব শক্তি নির্ণয় করতে চাই। দেখো আমি তোমাকে জাস্ট কনসেপ্টটা বুঝাই, তারপরে সূত্র লিখে দিব, এখানে ডিটেলস ক্যালকুলেশনে যাব না। মনে করো একটা স্প্রিং তার শিথিল অবস্থায় আছে, জাস্ট কনসেপ্টটা ভালো করে বুঝো। এই স্প্রিংটা শিথিল অবস্থায় আছে, এর মধ্যে কোনো বিভব শক্তি জমা আছে না, নেই। এখন যদি এই স্প্রিংটাকে আমি টেনে প্রসারিত করি, ধরো স্প্রিংটাকে আমি টেনে প্রসারিত করলাম, এতটুকু, এইটুকু টেনে প্রসারিত করলাম, তো এইটুকু যদি আমি টেনে প্রসারিত করি তাহলে স্প্রিংয়ে সঞ্চিত শক্তি ইপি কত হবে, হাফ কে এক্স স্কয়ার। এক্সটার্নাল এজেন্ট কর্তৃক কৃত কাজটাকে বিভব শক্তি বলে। ঠিক আছে, এক্সটার্নাল এজেন্ট কর্তৃক যে কৃত কাজটা সেটাকে কি বলে, বিভব শক্তি বলে। তো এর স্প্রিং কনস্ট্যান্ট কে, দেখো আমি কিন্তু এদিকে টানছি এফ বল দিয়ে, স্প্রিং এদিকে বল দিছে, স্প্রিং বল দ্বারা কৃত কাজকে বিভব শক্তি বলে না, আমার দ্বারা যে বলটা সেই বল দ্বারা কৃত কাজকে বলা হয় বিভব শক্তি। তো সেই আমরা বিভব শক্তি ইন্টিগ্রেশন করে হিসাব করি, কারণ কি এখানে বলটা ওই যে এফ ইকুয়াল টু কে এক্স সরণের উপর নির্ভর করে, ইন্টিগ্রেশন করে হিসাব করে আমরা কিন্তু এই যে বিভব শক্তি বের করি। তাহলে একটা জিনিস খেয়াল করো, শিথিল অবস্থা থেকে টেনে প্রসারিত করলে তার মধ্যে বিভব শক্তি জমা হয়। ভাই স্প্রিংয়ের ক্ষেত্র তাই, মানে সরি স্প্রিং বলতেছি, তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্র তাই। একটা তড়িৎ দ্বিমেরুকে তুমি যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এটা প্লাস চার্জের পাত আর এটা মাইনাস চার্জের পাত, এটা মাইনাস চার্জের পাত। এখন তুমি যদি এইখানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা তড়িৎ দ্বিমেরুকে রেখে দাও, তাহলে তড়িৎ দ্বিমেরুটা ভালো করে শোনো, তড়িৎ দ্বিমেরুটা এইভাবে এসে থাকবে, হ্যাঁ এইভাবে এসে অবস্থান করবে, কারণ এই প্লাস চার্জ মাইনাস চার্জকে তার দিকে টানবে আর মাইনাস চার্জ প্লাস চার্জকে তার দিকে টানবে, টেনে এইভাবে নিয়ে অবস্থান করবে, এই যে ঘুরে যাবে, দেখো এইভাবে ঘুরে পজিটিভ চার্জটা এইদিকে চলে যাবে, নেগেটিভ চার্জটা এইদিকে এসে অবস্থান করবে একটা তড়িৎ দ্বিমেরুতে। ওকে, এখন আমি যদি এই অবস্থা, এটা তার শিথিল অবস্থা, স্প্রিংয়ের যেমন শিথিল অবস্থা ছিল, এই যে এটা শিথিল অবস্থা, আমি যদি এখন এই অবস্থা থেকে স্প্রিংটাকে ঘুরাই, সরি স্প্রিং বলতেছি, তড়িৎ দ্বিমেরুটাকে ঘুরায় আমি যদি এই পয়েন্টে নিয়ে রাখি,
এই যে মাইনাস কিউ, এটা প্লাস কিউ। আমি যদি এই পয়েন্টে নিয়ে রাখি, এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি, যদি এভাবে ঘুরাই, থিটা কোণে যদি ঘোরানো হয়, তাহলে এর মধ্যে বিভব শক্তি জমা হবে। কে ঘোরাবে? আমি ঘোরাবো। তাহলে তড়িৎ ক্ষেত্র তাকে এদিকে ঘুরাইতে চায়, তড়িৎ ক্ষেত্র টাউ ই, আর আমি তাকে উল্টা দিকে ঘুরাইতে চাই, টাউ এক্সটার্নাল এজেন্ট। তা আমার অবশ্যই তড়িৎ ক্ষেত্র যে পরিমাণ টর্ক দিয়ে ঘোরাচ্ছে তার সমপরিমাণ টর্ক বিপরীত দিকে দিতে হবে। এই টর্ক দিতে গিয়ে আমি যে কাজটা করব, সেই কাজটা এই তড়িৎ দ্বিমেরুর মধ্যে বিভব শক্তি হিসাবে জমা থাকবে। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরুর মধ্যে বিভব শক্তি হিসাবে জমা থাকবে। ওকে, তা আমরা সেই বিভব শক্তিটা বের করতে চাই। কত কোণে ঘোরানো হয়েছে? থিটা কোণে ঘোরানো হয়েছে। তাহলে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক কৃত কাজ, এক্সটার্নাল এজেন্ট কর্তৃক কৃত কাজ WEXT ইন্টিগ্রেশন অফ টাউ EXT ডি থিটা। বুঝছো কেন? কারণ কৃত কাজের সূত্র আমরা কি পড়ি? এফ ডিএস কস থিটা পড়ি না, বা এফ ডট ডিএস পড়ি না? তো এটা কার জন্য? সরণের জন্য, বল প্রয়োগে সরণ হলে। আর টর্ক প্রয়োগে যদি কৌণিক সরণ হয়, তাহলে এফ এর জায়গা দখল করবে টর্ক, ডিএস এর জায়গা দখল করবে ডি থিটা, তখন কৃত কাজ বের করা যাবে। তাহলে টাউ EXT, এইটা হচ্ছে এই যে একটু আগে হিসাব করলাম, PE সাইন থিটা মান, আর ডি থিটা। দেখো যেদিকে আমি ঘোরাচ্ছি সেদিকেই কিন্তু ঘুরতেছে, থিটাও কিন্তু একই দিকে। তাহলে থিটা এবং টাউ EXT তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, সো এখানে কোনো মাইনাস আসবে না, মানে cos 0 ডিগ্রি আর কি। বুঝতে পারছো? cos 0 ডিগ্রি আর কি, এখানে cos 0 ডিগ্রি আর কি। এবার থিটা ইনিশিয়াল নর্মালি 0। এই যে যখন ই আর পি একই দিকে থাকবে, এই যে পি একই দিকে, দেন 0 থেকে থিটা কোণে ঘোরানো হয়েছে। তা আমি থিটা ইনিশিয়াল থিটা ফাইনাল দিয়েই লিখলাম। তাহলে PE বাইরে গেল, সাইন থিটা মানে সাইন থিটাকে ইন্টিগ্রেট করলে মাইনাস কস থিটা, তার লোয়ার লিমিট থিটা ইনিশিয়াল, আপার লিমিট থিটা ফাইনাল, মাইনাস PE কস থিটা ফাইনাল মাইনাস কস থিটা ইনিশিয়াল। সুন্দর করে যদি সাজায় লিখি, তাহলে মাইনাসটাকে ভিতরে পাঠিয়ে দাও, তাহলে PE কস থিটা ইনিশিয়াল মাইনাস কস থিটা ফাইনাল। এবার শোনো, খুব মনোযোগ দিয়ে শোনো, এটাই হচ্ছে বিভব শক্তি। EP বা ইউ বিভিন্ন বইতে বিভিন্নভাবে লেখে, তুমি সূত্রটা সুন্দর করে মুখস্থ করে নেবা। যদি একাডেমিতে কেউ এই টপিকগুলার ডেরিভেশন দেখে না থাকো, তো একবার জাস্ট দেখে নিলা, শেষ। ঠিক আছে, এটা মুখস্থ করারও দরকার নাই, খুব ডিপলি মাথায় ঢুকানোরও কোনো দরকার নেই। তোমার লাগবে লাস্টের সূত্রটা। তুমি যদি একাডেমিতে স্কিপ করে আসো, সো স্কিপ করো ডেরিভেশন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমাকে আমি বুঝতেই হবে এমন বলতেছি না, দরকারই নেই এখন। তুমি শুধু এই সূত্রটা মাথায় রাখবা যে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে যদি কৃত কাজ বা বিভব শক্তি বা স্থিতি শক্তি চাই, তাহলে এইটা হচ্ছে সূত্র। তাহলে PE cos থিটা ইনিশিয়াল মাইনাস cos থিটা ফাইনাল। তাহলে থিটা ইনিশিয়াল হচ্ছে আদিতে কোণ কত, আর থিটা ফাইনাল হচ্ছে কত কোণে তুমি ঘুরাইছো। কি কথা বুঝছো? ক্লিয়ার? তাহলে কোণ দুইটা সুন্দর করে আমাদের যদি জানা থাকে, আমরা এখানে বসাই দিব, আর PE তো জানি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কৃত কাজ বা বিভব শক্তির সূত্র। তো চলো দেখি একটা সৃজনশীল প্রশ্ন করি। দেখো এই দুইটা সূত্র, এই একটা সূত্র PE সাইন থিটা টর্কের সূত্র, আর টর্কের জন্য বিভব শক্তির সূত্র, এই দুটো কিন্তু মাথায় রাখবা। তো আমাদের নর্মালি এই টপিক থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন এই পর্যন্ত আসে নাই। তা আসা একটা ছোট্ট সৃজনশীল প্রশ্ন করে রাখি, যাতে পরীক্ষা আসলে কোনো সমস্যা না হয়। ধরো আমি একটু আসতেছি। দাদা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কি পড়লে প্রবলেম হবে? পড়া প্রবলেম হবে? কেন প্রবলেম হবে? কোনো কিছু পড়লে কখনো প্রবলেম হয় না। ঠিক আছে, কোনো কিছু পড়লে কখনো প্রবলেম হয় না, ভালো হয়, লাভ হয়। এবার আসো দেখি একটা সৃজনশীল কোশ্চেন। বলা হচ্ছে একটি তড়িৎ দ্বিমেরুকে একটি 2 মাইক্রোকুলম মানের ও 4 মিলিমিটার দূরত্বের তড়িৎ দ্বিমেরুকে 50 নিউটন পার কুলম মানের তড়িৎ ক্ষেত্রে
তড়িৎ ক্ষেত্রে 60 ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণে রাখা হলো। এবার 1 নম্বর কোশ্চেন, তড়িৎ দ্বিমেরুটির উপর প্রযুক্ত টর্ক কত? আর 2 নম্বর হচ্ছে তড়িৎ দ্বিমেরুটিকে তার আদি অবস্থা হতে তড়িৎ ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করাতে কৃত কাজ কত? ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে কি বলছে, একটা তড়িৎ দ্বিমেরুকে চিত্র আঁকে, একটু দেখো। চিত্র যে আঁকতে হবে এমন কোনো কথা না, আমি বোঝার জন্য চিত্র আঁকতেছি। তো একটা তড়িৎ দ্বিমেরুকে সুষম একটা তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে, সেই সুষম তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে 50 নিউটন পার কুলম্ব। তো এই মানে তড়িৎ ক্ষেত্রে কত ডিগ্রি কোণে রাখা হয়েছে? কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে রাখা হয়েছে। দেখো মুখে মুখে ম্যাথ করে ফেলি। পিই সাইন থিটা, টর্কের রাশিমালা চাইছে, টর্কের মান চাইছে। তো টর্কের মান কি, সূত্র কি? টর্ক ইকুয়াল টু পিই সাইন থিটা। পি এর মান কিউ ইন্টু 12 গিভেন। এটা কিউ, তড়িৎ দ্বিমেরুর দূরত্ব 4 মিলিমিটার, দ্যাট ইজ 12। তাহলে পি ইকুয়াল টু কিউ ইন্টু 12 জানি। ই এর মান 50 নিউটন পার কুলম্ব জানি। কে রে ভাই? ই এর মান 50 নিউটন পার কুলম্ব, সেটাও আমরা জানি। তাহলে থেটা লাগবে, থেটা তো গিভেন, বলা আছে যে তড়িৎ ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণে রাখা হয়েছে। তাহলে এইটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, এটা পি, এটা হচ্ছে ই, এই কোণটা থেটা। তো এই থেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 1 নম্বর কোশ্চেন হচ্ছে টর্ক ই সাইন থিটা, পি ইকুয়াল টু কিউ ইন্টু 12 ই সাইন থিটা। কিউ এর মান 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6, জাস্ট খালি সূত্র খাটানো। 12 এর মান দেখো, এত মিলিমিটার দূরত্ব, এটাই কিন্তু 12। আবার এর সাথে কিন্তু আবার 2 গুণ করো না ভুল করে, 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ই এর মান 50 আর সাইন থিটার মান 60 ডিগ্রি। তাহলে সাইন থিটার মান 60 ডিগ্রি। 2 এক্সপোনেনশিয়াল ফাংশন -6 ইন্টু 4 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 গুণ 50 গুণ সাইন 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আসবে, যদি সাইন্টিফিক মেথডে নিয়ে নিই, 3.46 ইন্টু 10 টু দি পাওয়ার -7 এত নিউটন মিটার, দ্যাট ইজ টর্ক। হয়েছে না সবার? বলো, ঠিক আছে? ওকে, গুড। এবার আসো 2 নম্বর। 2 নম্বর কি বলছে দেখো, এই কোণটা কত? 60 ডিগ্রি না? এবার বলছে তড়িৎ দ্বিমেরুটাকে তার আদি অবস্থা থেকে, অর্থাৎ 60 ডিগ্রি থেকে তড়িৎ ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করাতে, তড়িৎ ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করাবো। তো অবস্থান করাতে কৃত কাজ কত সেটা চাইছে। তাহলে থেটা 1 হচ্ছে 60 ডিগ্রি, সেইখান থেকে নিব হচ্ছে থেটা 2 90 ডিগ্রি। দিন শেষে সূত্র সব কিছু ঠিক আছে। যদি কখনো ধরো কনসেপ্ট কঠিন লাগতেছে, বুঝতেছি না, অ্যাটলিস্ট সূত্রটা মুখস্থ করে নিবা, সূত্রটা পড়ে নিবা। এটা ভালো ভালো জিনিস না, এই জিনিসটা মানে ধরো এক প্রকার দুর্নীতি, যে কোনো কিছু না বুঝে মুখস্থ করা। কিন্তু কথা হচ্ছে কি, এখন পরীক্ষায় মার্ক পাইতে গেলে এই সকল দুর্নীতি জায়েজ আছে। তো এই কারণে ভালো করে সূত্রটা মুখস্থ করে নিলাম, নিয়ে সূত্রের কোন জিনিসটা কী মিন করে, ম্যাথ কীভাবে করতে হয়, এইটা একটু জানা থাকলে তোমার কাছে কিন্তু সহজ লাগবে। ঠিক আছে, ডেরিভেশন পড়তে হবে, ডেরিভেশন এখন জানতেই হবে, এমন কিন্তু ধরা বাঁধা কোনো কথা নেই এই সময় এসে। বাট তুমি যদি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হইতে, তাহলে তোমরা বলতাম আগে ডেরিভেশন সুন্দর করে বোঝো, পড়ো,
দেন তুমি ম্যাথ সলভ করবা। ঠিক আছে, আমার কথা বুঝছো? তাহলে আমরা কি জানি, তড়িৎ দ্বিমেরুটাকে যদি থিটা ইনিশিয়াল থেকে থিটা ফাইনাল অবস্থানে নিয়ে যাই, তাহলে তাতে তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ দ্বিমেরুতে সঞ্চিত কত শক্তি পাওয়া যাবে, সঞ্চিত শক্তি বা বিভব শক্তি, সেইটা আমরা বের করতে চাই। ঠিক আছে, তাহলে সঞ্চিত শক্তি বা বিভব শক্তির সূত্র ইপি বা ইউ যেটাই বলো না কেন, কি সূত্র ছিল? পিই cos θ ইনিশিয়াল মাইনাস cos θ ফাইনাল। এই যে পিই cos θ ইনিশিয়াল মাইনাস cos θ ফাইনাল, cos θ ইনিশিয়াল মাইনাস cos θ ফাইনাল, মান বসে দাও। পি হচ্ছে কিউ ইন্টু 12, অর্থাৎ 2 ইন্টু 10⁻⁻6 আর 4 ইন্টু 10⁻⁻3, এর মান 50। এবার cos θ ইনিশিয়াল, θ ইনিশিয়াল 60 ডিগ্রি মাইনাস cos θ ফাইনাল, θ ফাইনাল হচ্ছে 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি। তাহলে নাও এবার হিসাব করো, 2 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 6, 4 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 3 গুণ 50 cos 60 মাইনাস cos 90, cos 90 তো 0, cos 90 লিখতে হবে না, cos 90 0। তাহলে 2 ইন্টু 10⁻⁻7 জুল হয়েছে, দেখো। হ্যাঁ, তাহলে এই পরিমাণ শক্তি তড়িৎ দ্বিমেরুতে জমা হবে যদি এইটাকে ঘোরায় এই যে 90 ডিগ্রি এখানে নিয়ে যাই, এইখানে নিয়ে যাই। ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি থিটা ফাইনাল। এই অবস্থায় নিয়ে গেলে এত জুল পরিমাণ শক্তি জমা হবে। ওকে, ক্লিয়ার? তাহলে এই একটা টপিক তড়িৎ দ্বিমেরুর জন্য বাকি ছিল। এবার আসো, আমরা এখন পড়ব খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে গাউসের সূত্র। গাউসের সূত্র অনেকের কাছে অনেক কঠিন, কিন্তু বিশ্বাস করো স্থির তড়িৎ অধ্যায়ে এর চেয়ে সহজ জিনিস নাই। গাউসের সূত্রের চেয়ে এর চেয়ে সহজ জিনিস নাই। আমরা তড়িৎ ফ্লাক্স কি জানছিলাম বলো? তড়িৎ ফ্লাক্স শিখছিলাম কিনা? যে কোনো একটা তলের মধ্য দিয়ে অবিলম্বভাবে অতিক্রমকারী তড়িৎ বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। ধরো এখানে একটা চার্জ আছে, আমি একটা সুষম তড়িৎ ক্ষেত্র দিয়েই দেখাই। এটা হচ্ছে পজিটিভ চার্জের একটা পাথ, আর এটা নেগেটিভ চার্জের একটা পাথ। মাঝখানে এরকম একটা ক্ষেত্র রাখা হয়েছে, একটা ক্ষেত্রফল, ছোট্ট একটা ক্ষেত্রফল মাঝখানে রাখা হয়েছে। এই তাহলে এখান থেকে এগুলো হচ্ছে তড়িৎ বল রেখা, এগুলো হচ্ছে তড়িৎ বল রেখা। এবার এই ক্ষেত্রের মধ্য দিয়ে অবিলম্বভাবে অতিক্রমকারী এই যে তড়িৎ বল রেখা, একটা দুইটা তিনটা, এগুলাকেই সংখ্যাকেই বলা হয় তড়িৎ ফ্লাক্স। আর ফাইকে আমরা কিভাবে বের করি? যদি এই পাতের ক্ষেত্রফল এ হয় আর এখানে সুষম তড়িৎ ক্ষেত্র ধরো ই, তাহলে এ ই cos θ, এই সূত্র দিয়ে আমরা বের করি, হিসাব করি। ঠিক আছে, ডট গুণ এ ই cos θ, থিটা হচ্ছে এ আর ই এর মধ্যবর্তী কোণ, এর ডিরেকশন হবে তলের লম্ব বরাবর, এটা এ আর এটা ই, তাহলে এ আর ই এর মধ্যবর্তী কোণ সবসময় 0 ডিগ্রি হবে এমন কোনো কথা নেই। তো এটা হচ্ছে ডট গুণ এ ডট ই, ফাই ইকুয়াল টু এ ডট ই ডট গুণ। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এইবার শোনো, যদি কখনো সুষম তড়িৎ ক্ষেত্র না হয়, এটা তো সুষম তড়িৎ ক্ষেত্র, এটা একটা কেমন তড়িৎ ক্ষেত্র বলো? কেমন তড়িৎ ক্ষেত্র? সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি? মানে সব বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান সমান। এই যে এইখানে মাঝখানে সব বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান সমান, তাহলে তাকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র। কিন্তু যদি অসম তড়িৎ ক্ষেত্র হয়, অসম তড়িৎ ক্ষেত্র যদি হয়, অসম তড়িৎ ক্ষেত্র, তাহলে সেইখানে আমরা তড়িৎ ফ্লাক্স কেমনে বের করতে পারি? মনে করো অসম তড়িৎ ক্ষেত্রে এইটা হচ্ছে একটা সারফেস, মনে করো অসম তড়িৎ ক্ষেত্রে এটা হচ্ছে একটা সারফেস। এবার এই সারফেসের মধ্যে দিয়ে তড়িৎ বল রেখাগুলো তখন অসম, তড়িৎ ক্ষেত্র অসম, সব জায়গায় সমান না, তাহলে তড়িৎ ফ্লাক্সের ডেনসিটিটাও এরকম হবে, তড়িৎ ফ্লাক্সের ডেনসিটিটাও এরকম হবে। দেখো আমি তোমার একটু বুঝাই, আমি যেটা জিজ্ঞেস করব টু দ্য পয়েন্ট সেটা অ্যান্সার দিবা।
বলো তো এইখানে এই জায়গাতে তড়িৎ বলরেখার ঘনত্ব বেশি নাকি এই জায়গাতে তড়িৎ বলরেখার ঘনত্ব বেশি? বলো, যারা ওইভাবে আছো তারা তাড়াতাড়ি কমেন্ট করো। ইকুয়াল, সেম, এখানে কম এখানে বেশি না, বা এখানে বেশি এখানে কমও না, কম বেশি না, সেম সেম। তড়িৎ বলরেখার ঘনত্ব দেখো সেম, ডেনসিটি সেম। ডেনসিটি সেম হলে তড়িৎ প্রাবল্য সেম, ই সেম। ই সেম হলে সুষম তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, এইবার তুমি বলো তো এই জায়গা তড়িৎ বলরেখার ঘনত্ব আর এই জায়গাতে তড়িৎ বলরেখার ঘনত্ব সেম? বলো, তড়িৎ বলরেখার ঘনত্ব সেম না, এইখানে ঘনত্ব বেশি আর এইখানে ঘনত্ব কম। দেখো হালকা হয়ে গেছে, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তাহলে এখানে ঘনত্বটা কম এখানে ঘনত্বটা বেশি, যেখানে ঘনত্ব বেশি সেখানে তড়িৎ প্রাবল্য বেশি, যেখানে ঘনত্ব কম সেখানে তড়িৎ প্রাবল্য কম। জানো তো, দেখো তোমার একটা হাতে নাতে প্রমাণ দেখাই, হাতে নাতে প্রমাণ। এইটা একটা বিন্দু চার্জ না? তুমি আমার বলো এই বিন্দু চার্জের জন্য 1 নং পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মান বেশি নাকি 2 নং পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মান বেশি? বলো, এটা একটা বিন্দু চার্জ, তার জন্য 1 নং পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মান বেশি নাকি 2 নং পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মান বেশি? 1 নং পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মান বেশি, এস। আর 2 নং পয়েন্টে কম। কেন? কারণ 1 নং পয়েন্টে ঘনত্ব, তড়িৎ বলরেখার ঘনত্ব বেশি, 2 নং পয়েন্টে ঘনত্ব কম। 1 নং পয়েন্ট চার্জের কাছে, 2 নং পয়েন্ট চার্জের দূরে। এবার তোমাকে আমি তড়িৎ বলরেখা এঁকে দেখাই। এই যে এইগুলো হচ্ছে তড়িৎ বলরেখা, এইগুলো হচ্ছে তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখাগুলো পজিটিভ চার্জ থেকে লম্বভাবে বের হয় আর নেগেটিভ চার্জের পৃষ্ঠে লম্বভাবে প্রবেশ করে। তো আমি এক সাইড আঁকলাম, এই সাইডেও আছে, এই পাশেও আছে, ঠিক আছে, এদিকেও আছে। তো আমি এই দিকটা আর আঁকলাম না, আমি এই সাইডটা আঁকলাম। এই সাইডটাকে আর একটু ঘন ঘন করে আঁকি দিই, এই যে এই আঁকলাম। এইবার তুমি দেখো, তাকাও, তুমি একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি। এই যে তোমাকে আমি তুলে নিলাম, তুলে নিয়ে 2 নং পয়েন্টে বসালাম, আর তোমাকে আমি আবার তুলে নিলাম, তুলে নিয়ে 1 নং পয়েন্টে বসালাম। বলো, তুমি গুলি খেয়ে ঝাঁঝরা হয়ে গেছো কোথায়? বলো, তুমি গুলি খেয়ে ঝাঁঝরা হয়ে গেছো কোথায়? 1 নং পয়েন্টে। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা গুলি লাগছে, আর 2 নং পয়েন্টে দাঁড়াইলে 2টা গুলি রাখছে। তাহলে তোমার শরীরের ক্ষেত্রের মধ্য দিয়ে এখানে বলরেখা বেশি পাস করে গেছে আর এখানে বলরেখা কম পাস করে গেছে। তাহলে যেখানে বলরেখা কম পাস করে, এই বুঝতে পারলাম রে, যেখানে বলরেখা কম পাস করে যাবে সেখানে ঘনত্ব কম, যেখানে বলরেখা বেশি পাস করে যাবে সেখানে ঘনত্বটা বেশি। তাহলে এখানে ঘনত্ব বেশি বলেই প্রাবল্য বেশি, আর এখানে ঘনত্ব কম বলে প্রাবল্য কম। কে কথা হচ্ছে 2 মার্কের প্রশ্নে আসলে এরকমভাবে ব্যাখ্যা দিয়ে দিও। যেখানে ঘনত্ব, তড়িৎ বলরেখার ঘনত্ব বেশি সো তড়িৎ প্রাবল্য বেশি, সো তড়িৎ প্রাবল্য বেশি। আর এখানে তড়িৎ বলরেখার ঘনত্ব কম, তড়িৎ ফ্লাক্স ঘনত্ব কম, ফলে তড়িৎ প্রাবল্য কম, প্রাবল্য ও কম। বুঝতে পারছো? একজন বলছে প্রথমটাও মরবে দ্বিতীয়টাও মরবে, মরবে তো, কিন্তু কথা হচ্ছে কোনটা বেশি গুলি খেয়ে মরবে সেটা একটা কথা আছে না, তাই না? তুমি যখন এরা দেখবা তখন মনে হবে আহারে 2টা গুলি খাইছে, আর এখানে যখন দেখবা তখন বলবা আহাই রে 5টা গুলি খাইছে। একটু বলাতে তো মনে করো দুঃখ করাতে তো একটু জোর টোর আছে নাকি? বুঝলা? দাদা আপনার কি অপারেশন হয়েছে? হ্যাঁ, ছোট্ট একটা অপারেশন হয়েছে,
একেবারে চোয়াল মোয়াল কেটে ফেলছে ডাক্তার। তো এখানে ঘনত্বটা বেশি, এখানে ঘনত্বটা কম, তাই তো? তাহলে তড়িৎ ক্ষেত্র সব জায়গায় সমান না, এই কারণে বলা হয়েছে অসম তড়িৎ ক্ষেত্র। এবার অসম তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে যদি ফ্লাক্স বের করতে চাই তাহলে কেমনে বের করব? আমরা এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে ছোট্ট একটা ক্ষেত্রফল বিবেচনা করে নেব। ধরো ছোট্ট একটা ক্ষেত্রফল, খুবই ছোট্ট একটা ক্ষেত্রফল, সেই ছোট্ট ক্ষেত্রফল ডিএ, এই যে ডিএ ডিরেকশন। এবার ওই ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত ক্ষুদ্র ফ্লাক্স, খুবই ক্ষুদ্র পরিমাণ ফ্লাক্স ডি ফাই হিসাব করব। ডি ফাই কেমনে? ই ডিএ কস থিটা। তো কেন এটা করব? কারণ আমরা যখন ক্ষুদ্র একটা পোর্শন নিয়ে ওর মধ্য দিয়ে ফ্লাক্স হিসাব করব, তখন এই ক্ষুদ্র এই পোর্শনটুকুতে আমরা তড়িৎ প্রাবল্যকে মোটামুটি কনস্ট্যান্ট ধরতে পারবো, তাই না? খুবই ক্ষুদ্র ক্ষেত্রফল, টেন্স টু জিরো ক্ষেত্রফল। তাহলে ওই ক্ষেত্রফলটুকুকে আমরা খুবই ক্ষুদ্র ক্ষেত্রফলের ওই জায়গাটুকুকে সুষম তড়িৎ ক্ষেত্র ধরে নিতে পারবো। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র ধরে নিয়ে ওইটুকু ক্ষেত্রফলের জন্য ফ্লাক্সটা বের করব। কিন্তু আমার তো লাগবে টোটাল ফ্লাক্স ফাই, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি ফাই। তাহলে অর্থাৎ ফাই হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই ডিএ কস থিটা। তাহলে অর্থাৎ ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএ। এই হচ্ছে সূত্র, মানে ইন্টিগ্রেশন করতে হবে, সহজ কথা। দেখো, যাদের এই জিনিস বুঝতে কষ্ট হয়েছে তারা এটা মনে রাখবা। কাজ কি? ধ্রুব বল দ্বারা কাজ হইলে এফ এস কস থিটা অথবা এফ ডট এস, সেম জিনিস। যদি পরিবর্তনশীল বল দ্বারা কাজ হয় তখন আমরা কি করি? ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএস কস থিটা, ভাই সেম জিনিস। তাহলে ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএস, দেখো মিলে যায়। কি কথা বুঝছো? এরকম আর কি। ধ্রুব তড়িৎ ক্ষেত্র দ্বারা হিসাব করলে তখন এই সূত্র ই ডট এ বা ই এ কস থিটা। আর যদি পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য ফ্লাক্স হিসাব করতে চাই তখন ইন্টিগ্রেশন করতে হবে, এই ছাড়া আর কিছু। ওকে, আচ্ছা এইবার আসো, আমরা তো পড়তে চাইছিলাম গাউসের সূত্র। এবার তোমার আমি একটা কাজ দিতেছি, গাউসের সূত্র আমরা পড়বো না, বাদ। গাউসের সূত্র কঠিন, পড়বো না, বাদ। তা আমরা কি পড়বো? একটা বিন্দু চার্জ থেকে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা বের করব। তড়িৎ বলরেখার সংখ্যা আমরা নির্ণয় করব। একটা বিন্দু চার্জ থেকে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা বের করব। এদিকে আসো, সবাই বোর্ডে থাকো। দেখো, এইটা একটা বিন্দু চার্জ, এই বিন্দু চার্জ কিউ, সে কিউ পরিমাণ চার্জ। এই চার্জ থেকে আমি আঁকতেছি এখানে তড়িৎ বলরেখা, আমি এখানে আঁকবো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আমার আঁকা অনুযায়ী আমি আঁকছি, সেইটা অনুযায়ী এই বিন্দু চার্জ থেকে নির্গত তড়িৎ বলরেখার কয়টার সংখ্যা বলো, পরিমাণ কয়টা? কমেন্ট করো। কয়টা তড়িৎ বলরেখার সংখ্যা কয়টা? 8টা, আঁকা অনুযায়ী। আমরা তড়িৎ বলরেখা হিসাব করতে চাই, আমি তো আঁকছি 8টা, এখানে আসলে কতগুলো আছে সে তো আমি জানি না, অসংখ্য তড়িৎ বলরেখা থাকতে পারে, আমি আঁকছি 8টা। এখন আমরা তড়িৎ বলরেখার সংখ্যাটা বের করব, ফ্লাক্সটা বের করব। এখন কথা হচ্ছে তড়িৎ বলরেখা আর ফ্লাক্স তো একই জিনিস না। আমরা তড়িৎ বলরেখা হিসাব করতে পারি? বলো তো, তোমাকে আমি তড়িৎ বলরেখা হিসাব করা শিখাইছি? বলো, তড়িৎ বলরেখা হিসাব করা কি শিখাইছি? এরকম একটা সূত্র তোমার দেখাও তো, যে ভাই এই যে তড়িৎ বলরেখা একটা সূত্র আপনি লিখে দিচ্ছেন। না, আমি তোমাকে যে সূত্রটা লিখে দিছি সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের সূত্র। কিসের সূত্র? তড়িৎ ফ্লাক্স, হাই। তো তড়িৎ বলরেখা আর তড়িৎ ফ্লাক্সের মধ্যে পার্থক্য আছে কিন্তু পার্থক্য কি? পার্থক্য হচ্ছে তড়িৎ ফ্লাক্সকে কোনো তলের মধ্য দিয়ে কাট করে যাইতে হয়। অর্থাৎ এটা তড়িৎ বলরেখা আছে, এবার এটা যদি একটা তলের মধ্য দিয়ে কাট করে যায় তাহলে তারা আমি তড়িৎ ফ্লাক্স বলতে পারবো। তাহলে একটা কাজ করি, আমাদের টার্গেট বুদ্ধি খাটাচ্ছি। এবার দেখো, বুদ্ধি খাটাচ্ছি,
ঠিক আছে, তুমি ধরো যে ভাত খেয়ে থাকলে, হ্যাঁ ভাত খেয়ে থাকলে তোমার এই বুদ্ধি বা চালাকি তোমার মাথায় আসা উচিত। দেখো কি এখানে যে কটা আছে সে কটা তড়িৎ বল রেখা, কারণ আমাদের তড়িৎ বল রেখা হিসাব করতে হবে, কিন্তু আমরা তো তড়িৎ বল রেখা হিসাব করার কোনো সূত্র জানি না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা তো ফ্লাক্স হিসাব করতে পারি, তাই না? ফ্লাক্স হিসাব করতে পারি। তাহলে আমরা ফ্লাক্স হিসাব করতে পারি। তোমরা একটু ভাবো ভাবো। কি ভাবছো? বলো ভাবছো? আমরা জানি তড়িৎ ফ্লাক্স হিসাব করার সূত্র, এখানে দেখতে পাচ্ছি তড়িৎ বল রেখা। তো এবার একটা কাজ করি, যেহেতু আমরা ফ্লাক্স বের করার সূত্র জানি, তাহলে আমাদের তড়িৎ বল রেখা যেহেতু বের করতে হবে, তো আমরা এই তড়িৎ বল রেখাগুলোকে আগে ফ্লাক্স বানাই ফেলি। কেমনে? একটা তল দিয়ে এই 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 তল দিয়ে একে ঘিরে ফেলি। ঘিরে ফেললে কি হবে, তখন এই যে বল রেখাগুলো আছে এই বল রেখাগুলোকে ওই তলের মধ্য দিয়ে কাট করে বের হইতে হবে। বুঝতে পারছো? একটা তল দিয়ে যদি ঘিরে ফেলি তাহলে এই বল রেখাকে এই তলের মধ্য দিয়ে কাট করে বের হইতে হবে। এবার দেখো এই তল দিয়ে আমি যদি বলি নাও এই তল দিয়ে, এই যে একটা গোলক তল দিয়ে ঘিরে ফেলছি, এই তল দিয়ে নির্গত ফ্লাক্স বের করো। তাহলে তুমি একটু গুণে বলো, সূত্র হিসাব পরে করিও, গুণে বলো তো এই গোলকের তল ফুঁড়ে ফুঁড়ে বের হও ফ্লাক্স কয়টা? বলো ফ্লাক্স কয়টা? 8টা। আর এই চার্জ থেকে যদি এই গোলক নাও থাকে তাহলে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা কয়টা? 8টা, তাই তো? তাহলে 8টা আমি হিসাব করতে পারতেছিলাম না, বলরেখা হিসাব করতে পারতেছিলাম না, আমি কি হিসাব করতে পারি? আমি ফ্লাক্স হিসাব করতে পারি। তাহলে আমি তড়িৎ বলরেখাগুলোকে তড়িৎ ফ্লাক্স বানাই ফেললাম। এবার তো আমি ফ্লাক্সের সূত্র জানি যে ফাই ইকুয়াল টু এই কস থিটা, এটা তো আমি জানি। তাহলে আমি চট করে এই সূত্র খাটায় ফেলবো, খাটায় ফ্লাক্স বের করে ফেলবো, এবং আমি যে ফ্লাক্সটা বের করব সেটাই হবে এই যে বিন্দু চার্জ, এই চার্জ দিয়ে নির্গত তড়িৎ বল রেখার সংখ্যা। বুঝতে পারছো? চালাকি লেভেলটা বুঝছো? এখন মনে করো কেউ একজন কি করলো, তল দিয়ে ঘিরলো কিন্তু তার তলটা ছিদ্র, এরকম একটা ছিদ্র আছে তলে, এরকম একটা ছিদ্র আছে তলে, বলো হবে? বলো হবে? তখন কি এই তল দিয়ে নির্গত ফ্লাক্সকে আমি এই চার্জ থেকে নির্গত তড়িৎ বল রেখার সংখ্যা বলতে পারবো না, কারণ তখন এখান থেকে কিছু বল রেখা পাস করে যাবে, সেই বল রেখাগুলা কিন্তু ফ্লাক্স হবে না। তাহলে তুমি এবার বলো তো কেমন তল দিয়ে ঘিরতে হবে? কেমন তল, কেমন তল দিয়ে ঘিরতে হবে? একটা আবদ্ধ তল, একটা বদ্ধ তল, যে তল দিয়ে যে তল দিয়ে ঘিরলে পরে এই চার্জটাকে বাইরে থেকে দেখা যাবে না, এই চার্জ যেন বাইরের আলো বাতাস দেখতে না পারে, এমন এমন একটা তল দিয়ে ঘিরে ফেলতে হবে। তাহলে এই চার্জ থেকে নির্গত এমন একটা বলরেখাও থাকবে না যে এই তলের মধ্য দিয়ে পাস করবে না, সবাইকেই পাস করতে হবে। তাহলে এমন একটা তল দিয়ে ঘিরতে হবে যে তলটা হবে বদ্ধ, চার্জকে আটকায় ফেলতে হবে, বদ্ধ করে ফেলতে হবে, বুঝছো? একটা বদ্ধ করে ফেলতে হবে। এবার কথা হচ্ছে কি ভাই, যে তল দিয়ে ঘিরবো সেটা গোলক হবে নাকি ঘনক হবে নাকি কোনক হবে নাকি একটা পলিথিনের প্যাকেট, সেই প্যাকেট দিয়ে চার্জকে আটকায় ফেলবো, কি হবে? তো কথা হচ্ছে আমরা আপাতত কি আঁকছি? আপাতত কি আঁকছি? আপাতত গোলক আঁকছি না? গোলক তল দিয়ে ঘিরতে হবে, তল তো ফাঁপা হবেই, তল ফাঁপা হবে, এটা গোলক নিরেট টিরেট কিছু না, ঠিক আছে? এটা ফাঁপা হবে, ফাঁপা।
ঠিক আছে, হাওয়া হবে। অনেকে বলতে স্যার নিরেট, এই নিরেট কেমনে হয়? নিরেট দিয়ে তো আমরা ঘিরি না, আটকাই ফেলতে হবে, ঘিরে ফেলতে হবে এমন একটা তল দিয়ে। তো তল মানে বোঝো ভালো করে, তল মানে তো পাতলা তল, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা গোলক দিয়ে ঘিরছি। এইবার একটা জিনিস বলো, এই গোলক দিয়ে ঘিরলে বললে এই গোলক দিয়ে নির্গত ফ্লাক্স কত আমরা বের করতে চাই। তো তুমি দেখো এই চার্জ থেকে এই গোলকের এই পয়েন্টের দূরত্ব আর, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব আর, এখান থেকে এই পয়েন্টের দূরত্ব আর। তাহলে এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য, এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য, এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য সেম নাকি আলাদা? বলো, সেম নাকি আলাদা? সেম। তাহলে কেমন তড়িৎ ক্ষেত্র? এই গোলকের উপর প্রত্যেকটা পয়েন্টের তড়িৎ প্রাবল্য সেম। তাহলে এটা কেমন তড়িৎ ক্ষেত্র? সুষম না অসম? সুষম। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য ফ্লাক্স বের করার সূত্র কি? এ ই কস থিটা। আসো, তাহলে এ এর মান বসাবো, ই এর মান বসাবো, তাদের মধ্যবর্তী কোণের কস থিটা বসাবো। ভালো করে এবার বোর্ডে তাকাও, লেখা বাদ। তাহলে আমরা প্রথমে আসো এ আর ই এর কোণ দেখি। আগে এ আর ই এর কোণ দেখি। দেখো, যেখানে প্রাবল্য দরকার হয় সেখানে একক ধনাত্মক চার্জ রাখতে হয়। তো এখানে একক ধনাত্মক চার্জ রাখলাম। তাহলে একক ধনাত্মক চার্জ রাখলে এই বরাবর ধাক্কা খাবে না, এই চার্জ এই বরাবর বিকর্ষণ করবে। তাহলে এটা হচ্ছে প্রাবল্যের ডিরেকশন। এখানেও প্লাস 1 কুলম্ব চার্জ রাখলাম, এই চার্জটাই প্লাস 1 কুলম্ব চার্জকে এইভাবে ধাক্কা দিবে। তাহলে এইটা হচ্ছে প্রাবল্য ই এর ডিরেকশন। এখানেও প্লাস 1 কুলম্ব চার্জ রাখলাম, এই চার্জটাই প্লাস 1 কুলম্ব চার্জকে বিকর্ষণ করবে, ধাক্কা দিবে এই বরাবর। এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য ই এর ডিরেকশন। কথা বুঝছো? ই কিন্তু সব সেম, কেন? কারণ দূরত্ব সেম, আর সেম, আর। তাহলে যেহেতু দূরত্বগুলো সেম, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্টের জন্য এই চার্জের জন্য প্রাবল্য সেম হবে। ই ইকুয়াল টু 1/4 পাই, কামড় লাগলো, ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই হবে আর স্কয়ার। ওকে, তাই তো? তাহলে আসো এখানে মান বসাবো, ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। এর মান এই যে গোলক সারফেস পুরোটার ক্ষেত্রফল। গোলকের ক্ষেত্রফল বলো, এর মান বলো, তোমরা বলো। গোলকের ক্ষেত্রফল বলো। গোলকের এই যে তল, এই তলের ক্ষেত্রফল, তলের ব্যাসার্ধ আর, গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। এখন বলে পাই আর স্কয়ার, ওর ধরে মার দাও তো, ও বৃত্ত আর গোলক চিনে না। এইবার আসো আমরা কোণ চাই, কোণ। তো তুমি দেখো তো এখানে যদি এরকম একটা ছোট্ট সারফেস চিন্তা করি, তো এই সারফেসের সাথে তড়িৎ প্রাবল্য, সারফেসের ডিরেকশন কোন দিকে হয়? তলের ডিরেকশন কোন দিকে হয়? তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর। তাহলে এই যে তল, এই তলের ডিরেকশন কোন দিকে হবে? তলের লম্ব বরাবর, উপরের দিকে তলের ডিরেকশন, তলের ডিরেকশন হবে তলের লম্ব বরাবর। এই যে তলের লম্ব বরাবর এর ডিরেকশন, এখানেও তাই, দেখো সেম, প্রত্যেকটা জায়গায় সেম। এই যে তলের ডিরেকশন এ লম্ব বরাবর। তাহলে এ আর ই এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এ আর ই এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। কি ক্লিয়ার? তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে cos 0, cos 0 ডিগ্রি। 4 পাই কাটা, আর স্কয়ার কাটা, আর cos 0 1, তাহলে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে এইটা হচ্ছে ফ্লাক্স বের করার সূত্র। তাহলে এই চার্জ থেকে নির্গত তড়িৎ বল রেখা বা ফ্লাক্সের সংখ্যা এটাই হবে। কি কথা বুঝছো? তাহলে চার্জের যে মান, সেই মানকে এপসাইলন নট দিয়ে ভাগ দিবা। এইবার তুমি বলো দেখি তোমার কেমন বুদ্ধি। এই তল দিয়ে নির্গত ফ্লাক্স বেশি, এই গোলাপি তলটা দিয়ে নির্গত ফ্লাক্স বেশি, নাকি আমি যদি এই চার্জকে এরকম একটা ছোট্ট সবুজ তল দিয়ে ঘিরতাম তাহলে নির্গত ফ্লাক্স বেশি? বলো। সেম, সেম। কোন তল দিয়ে ঘিরতেছো তার উপর ফ্লাক্স ডিপেন্ড করে না। ম্যাথমেটিক্যালি যদি বুঝতে চাও, দেখো সূত্র, ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। কোন তল দিয়ে ঘিরতেছো তার উপর কিচ্ছু ডিপেন্ড করে? আছে, সেখানে ব্যাসার্ধ আছে, দেখো আর স্কয়ার কাটাকাটি হয়ে গেছে। তাহলে ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে না, ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে না। কথা বুঝছো? আমি যদি এই ছোট্ট সবুজ তল দিয়ে ঘিরি তা দিয়েও নির্গত ফ্লাক্স, গোনো না তুমি ভাই, গোনো। মজার ব্যাপার এখানে 1 2 3 4 5 6 7 8, সবুজ তল দিয়ে নির্গত ফ্লাক্স 8টা, গোলাপি তল দিয়েও নির্গত ফ্লাক্স অবশ্যই 8টা। কি কথা বুঝছো? এইবার তুমি আমরা বের করে দিতে পারবা? দেখি তোমাদের কেমন বুদ্ধি। এখানে একটা কিউ পরিমাণ চার্জ আছে, প্লাস কিউ চার্জ,
এবার এই চার্জটাকে আমি আঁকা বাঁকা একটা পলিথিনের প্যাকেট দিয়ে ঘিরে ফেলছি, ঠিক আছে, একটা ঠোঙ্গা দিয়ে ঘিরে ফেলছি, একটা ঠোঙ্গা দিয়ে ঘিরে ফেলছি, আঁকা বাঁকা তল, এরকম একটা তল দিয়ে ঘিরে ফেলছি। এবার বলো এই তল দিয়ে নির্গত ফ্লাক্স কয়টা হবে দেখি বলো। এইবার কিন্তু হিসাব করা খুবই 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 ঝামেলা। কেন ঝামেলা জানো? কেন খুবই খুবই ঝামেলা জানো? কারণ এবার দেখো এই ক্ষেত্রফলের প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ প্রাবল্য সমান না। এবার প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ প্রাবল্য সমান না। দেখো এখান থেকে এই দূরত্বটা যা, ধরো R1, এখান থেকে এই দূরত্বটা ভিন্ন R2, এখান থেকে এই দূরত্বটা আরও বেশি R3, এক এক পয়েন্টের দূরত্ব এক এক রকম, তাই না? এবার এইখানে একটা দেখো এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য ইয়ন, এখানে তুমি প্লাস চার্জ রাখো। ধরো এখানে একটা ক্ষুদ্র সারফেস চিন্তা করলাম, যেহেতু অসম তড়িৎ ক্ষেত্র, তাহলে এখানে একটা খুবই ক্ষুদ্র সারফেস চিন্তা করি, গোলাপি কালি দিয়ে আঁকি। এই যে খুবই ক্ষুদ্র একটা সারফেস, তাহলে এই সারফেস ভেক্টরের ডিরেকশন তলের লম্ব বরাবর ডিএ। এইখানে যদি চিন্তা করি এই যে খুবই ক্ষুদ্র একটা ক্ষেত্রফল, তার ডিরেকশন ডিএ। কি কথা বুঝছো? এইখানে যদি আঁকি তাহলে খুবই ক্ষুদ্র ক্ষেত্রফল, এই যেটা হচ্ছে ডিএ। আর এইগুলো হচ্ছে তড়িৎ প্রাবল্যের ডিরেকশন। এই যে প্লাস 1 কুলম্ব চার্জ রাখবা, জে বরাবর বিকর্ষণ করবে, প্লাস 1 কুলম্ব চার্জ রাখবা, জে বরাবর ধাক্কা খাবে, প্লাস 1 কুলম্ব চার্জ রাখবা, জে বরাবর ধাক্কা খাবে। এগুলো হচ্ছে তড়িৎ প্রাবল্য ইয়ন, E2, E3 এক এক জায়গায় এক এক রকম। ইভেন কোনও দেখো θ1, θ2, θ3 এক এক জায়গায় এক এক রকম। তাহলে এইবার যদি তোমাকে বলি নাও এই তল দিয়ে নির্গত ফ্লাক্স এবার তুমি বের করো, এবার তোমার চোখের জল নাকের জল সব এক জায়গা হয়ে যাবে। কেন? কারণ এবার ফাই বের করতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন ই ডিএ কস থিটা, ঠিক আছে? এই ইন্টিগ্রেশনটা করতে হবে। এবার এই ইন্টিগ্রেশনটা তুমি করতে পারো কিনা দেখো তো। ইকে বাইরে নিয়ে আসো, ইকে বাইরে নিয়ে আসো, ইকে বাইরে নিয়ে আসলে পুলিশে ধরবে। কেন বাইরে নিয়ে আসলে পুলিশে ধরবে? কারণ এটা কি সুষম যে তুমি বাইরে নিয়ে আসলা? তাহলে বাইরে আনা যাবে না, যাবে না, তাহলে ইকে বাইরে আনা যাবে না। তাহলে একটা কাজ করো, কস থিটাকে বাইরে নিয়ে আসো, কস থিটা এটাকে বাইরে নিয়ে আসলে মনে করো যে র্যাবে ধরবে না। কেন? কস থিটা এটা কি সব জায়গায় সমান একই, কস থিটাকে বাইরে আনা যাবে না। আর যেহেতু ক্ষেত্রফলের সাপেক্ষে ইন্টিগ্রেশন, তুমি ক্ষেত্রফলকে আর কেমনে বাইরে নিয়ে আসবা? এই ইন্টিগ্রেশন দুনিয়ার যত বড় ম্যাথমেটিশিয়ান আছে তার কাছে নিয়ে যাবা, নিয়ে যা বলবা ভাই ইন্টিগ্রেশনটা করে দেন তো দেখি কেমন পারে, সে পারবে না, ঠিক আছে? এই ইন্টিগ্রেশনটা দুনিয়ার সবচেয়ে বড় ম্যাথমেটিশিয়ানের কাছে নিয়ে গেলেও সে পারবে না। কিন্তু এই ইন্টিগ্রেশন না পারলেও, ভালো করে শুনো, ইন্টিগ্রেশন না পারলেও বিজ্ঞানী গাউস, ঠিক আছে, বিজ্ঞানী গাউস এই ইন্টিগ্রেশনের ফলাফলটা কি সেইটা জান, এই ইন্টিগ্রেশনের ফলাফলটা কি হবে সেটা জান। সে বলছে দুনিয়ার যত বড় ম্যাথমেটিশিয়ান আছে ইন্টিগ্রেশন করুক, করে সে ফ্লাক্সের যে মানটা পাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি সেই ফ্লাক্সটা হবে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট, এইটাই হবে ফ্লাক্স। কি কথা বুঝছো? এবার শোনো মজাটা, শোনো মজাটা কি, দেখো একই চার্জ, এখানেও যে চার্জটা এখানেও সেই চার্জটা। তো এই চার্জ থেকে আমি নির্গত ফ্লাক্স বল রেখার সংখ্যাটা বের করতে চাই। তো আমি একটা তল দিয়ে ঘিরলাম, একটা গোলক তল দিয়ে ঘিরলাম, যে তলের প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ প্রাবল্য সমান। গোলক তল দিয়ে ঘিরে সহজে হিসাব করতে পারছি ফ্লাক্স আসছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট, এটা ফ্লাক্স আসছে, ঠিক আছে? ফ্লাক্স আসছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট, এটা ফ্লাক্স আসছে, ফ্লাক্সের হিসাব আসছে। এবার তুমি দেখো মজার ব্যাপার হচ্ছে এই চার্জটাকে যে তল দিয়ে ঘেরা হোক, ছোট গোলক দিয়ে ঘেরো, বড় গোলক দিয়ে ঘেরো, এটা পলিথিনের প্যাকেট দিয়ে ঘেরো, যে তল দিয়ে ঘেরো না কেন ওই তল দিয়ে নির্গত ফ্লাক্স তো একই থাকবে, তাই না? একই থাকবে কিনা দেখো তো। এইটা একটা চার্জ কিউ পরিমাণ চার্জ, এই চার্জ থেকে আমি নির্গত বল রেখাগুলো আঁকি, এই যে নির্গত বল রেখাগুলো আঁকলাম। গাউসের সূত্র বুঝলে একটা অন্যরকম আত্মিক শান্তি পাওয়া যাবে, দেখো সেটা পাও কিনা। এই চার্জটা থেকে নির্গত তড়িৎ বল রেখার সংখ্যা বের করতে চাই, তো এটাকে আমি একটা ছোট গোলক দিয়ে ঘিরলাম।
তো এই ছোটো গোলক দিয়ে ঘিরে ইন্টিগ্রেশন টিশন করে হিসাব নিকাশ করে, ইন্টিগ্রেশন তো লাগে না, এমনি হিসাব নিকাশ করে আমরা ফ্লাক্সটা বের করছি। ফ্লাক্স কত? কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। এই কিউ ডিভাইডেড বাই এপসাইলন নটের মান হচ্ছে এই চিত্র অনুযায়ী 8, এই চিত্র অনুযায়ী 8। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা। এখন আমি যদি এটাকে একটা বড় তল দিয়েও ঘিরি, এই বড় তল দিয়ে নির্গত ফ্লাক্স কয়টা? এই বড় তল দিয়েও নির্গত ফ্লাক্স কয়টা? 8টাই, সেমই। এখন মনে করো আমার কাছে কোনো সুষম গোলক নাই, কোনো সুষম গোলক টোলক নাই, ঠিক আছে, গরিব মানুষ আমি, আমার কাছে গোলক নাই, আমার কাছে আছে ঠোঙা, পলিথিনের প্যাকেট আছে। তা আমি ওরকম পলিথিনের প্যাকেট বা বস্তা দিয়ে ঘিরে নিলাম, বস্তা দিয়ে এভাবে ঘিরে নিলাম, ঠিক আছে, এভাবে ঘিরে নিলাম, এই বস্তা দিয়ে ঘিরে নিলাম। বলো এই বস্তার তল দিয়ে নির্গত ফ্লাক্স কয়টা? 8টাই, সেম। কি কথা বুঝছো? এটাই হচ্ছে মজা। আমি যদি এই চার্জটাকে একটা ঘনকের মধ্যেও ঢুকাই, ধরো একটা ঘনকের মধ্যে ঢুকাই, তাহলে ঘনকের সবগুলো তল দিয়ে নির্গত ফ্লাক্স কয়টা? ওই 8টাই। তাহলে যে কোনো তল শুধু বদ্ধ হইলেই হবে, বদ্ধ তল দিয়ে নির্গত ফ্লাক্স বদ্ধ হইতে হবে, বদ্ধ না হলে কিন্তু হবে না। এই বদ্ধ তল দিয়ে নির্গত ফ্লাক্স হচ্ছে এইটা, এটাই গাউসের সূত্র, এটাই গাউসের সূত্র। তাহলে গাউসের সূত্র আমরা পড়ে ফেলছি অলরেডি। গাউসের সূত্র, গাউস বলতেছে, একটু বাংলা লিখে দিই। গাউস বলতেছে কোনো চার্জকে আবদ্ধ করে কোনো আবদ্ধ তল দ্বারা নির্গত, অবশ্যই আবদ্ধ বদ্ধ বলতে হবে, হ্যাঁ, আবদ্ধ তল দ্বারা নির্গত ফ্লাক্স হবে ওই তল দ্বারা আবদ্ধ চার্জের মানের 1/ε0 গুণ। তাহলে ফাই ইকুয়াল টু হবে Q/ε0, দ্যাট ইজ গাউসের সূত্র। ক্লিয়ার? ঠিক আছে, বোঝা গেছে? তাহলে দুনিয়ার সবচেয়ে কঠিন গাউসের সূত্র তুমি পড়ে ফেলছো, ঠিক আছে। এবার আসো দুইটা সূত্র লিখে দিচ্ছি, সুন্দর করে দুইটা সূত্র মুখস্থ করবা। একটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের চার্জের জন্য হিসাব নিকাশ শিখছিলাম। দেখো, একটা হচ্ছে পয়েন্ট চার্জ। এই পয়েন্ট চার্জের থেকে আর দূরত্বে বিভব প্রাবল্য আমরা বের করতে পারি। এবার ধরো একটা লাইন চার্জ, তার থেকে আর দূরত্বে বিভব, মানে বিভব লাগবে না, প্রাবল্যটা চাই। অথবা সারফেস চার্জ, তার জন্য আমরা প্রাবল্য হিসাব করতে চাই। তো এবার আসো আমি তোমাকে দুইটা সূত্র লিখে দিই, জাস্ট খালি দুইটা সূত্র জানবা, এর ডেরিভেশন তোমার লাগবে না। একটা হচ্ছে লাইন চার্জের জন্য অসীম লাইন চার্জ বা তড়িৎবাহী চার্জ, পরিবাহী রেখা চার্জের জন্য প্রাবল্য, হ্যাঁ, এটা হচ্ছে একটা তড়িৎবাহী রেখা চার্জ। এতে টোটাল চার্জ আছে ধরো কিউ পরিমাণ, আর লেন্থ ধরো এল। তাহলে এর চার্জ ঘনত্বকে কি বলা হয় বলো তো? কি চার্জ ঘনত্ব? লাইন চার্জ ঘনত্ব। আমি লিখে দিয়েছিলাম এগুলো, ল্যামডা ইকুয়াল টু কি? Q/L। এল দৈর্ঘ্যে কিউ পরিমাণ চার্জ, ঠিক আছে। অতএব একক দৈর্ঘ্যে চার্জ Q/L, ঠিক আছে। তাহলে ল্যামডা হচ্ছে চার্জ ঘনত্ব Q/L। তো এর থেকে কত দূরত্বে? আর দূরত্বে, এই পয়েন্টে আমরা প্রাবল্য বের করতে চাই। প্রাবল্য হচ্ছে +1 কুলম্ব চার্জের উপর বল। এখানে যদি +1 কুলম্ব চার্জ রাখো, চিন্তা করে দেখো তো, এরা প্লাস চার্জ,
তো এই প্লাস চার্জকে ধরে তো এইদিকে ধাক্কা দিবে। তো এটা হচ্ছে প্রাবল্যের ডিরেকশন। হ্যাঁ, এটা হচ্ছে প্রাবল্যের ডিরেকশন। তো এই প্রাবল্যের মানটা কত হবে? প্রাবল্যের মান হবে ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট আর। ঠিক আছে, এই দূরত্বটা লম্ব দূরত্বটা আর। কোনো বইতে এটাকে এ দিয়ে লেখা আছে, তো যদি কোনো বইতে এটাকে এ দিয়ে লেখে তাহলে তোমরা সেই ক্ষেত্রে লিখবা ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট এ, কোনো সমস্যা নেই। এই কথা কি ক্লিয়ার? যদি বলো ভাই এই সূত্রটা কীভাবে হিসাব করে আসছে, তাহলে তো আমাকে এখন আমার ডেরিভেশন দেখাইতে হবে। আমার মনে হয় না এটা ডেরিভেশনটা দরকার আছে এখন। ঠিক আছে, এই ডেরিভেশনটা এখন দরকার আছে, কারণ এখান থেকে প্রশ্ন আসে খুবই কম আসে, এই সূত্র রিলেটেড প্রশ্ন খুবই কম আসে। এই কারণে আপাতত সূত্রটা জানলেই হবে। হ্যাঁ, এবার আসো আর একটা, এটা হচ্ছে ক্ষেত্র চার্জ মানে সারফেস চার্জ আর কি। ঠিক আছে, সারফেস চার্জের জন্য প্রাবল্য, সারফেস চার্জের জন্য প্রাবল্য। হ্যাঁ, দেখো এটা হচ্ছে একটা সারফেস চার্জ, এটা হচ্ছে একটা সারফেস চার্জ, এর পৃষ্ঠে চার্জ আছে। এবার এইটার জন্য আমরা প্রাবল্য চাই। তো এটার জন্য ধরো এখান থেকে সার্টেন একটা দূরত্বে, এই দূরত্বে প্রাবল্যটা হবে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। ঠিক আছে, সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। এই যে এটা তো সারফেস চার্জ, এর চার্জ ঘনত্বকে বলা হয় সারফেস চার্জ ঘনত্ব। আর তোমরা অলরেডি জানো সারফেস চার্জ ঘনত্বকে কিন্তু সিগমা দিয়ে লিখি। কি পরিমাণ চার্জ আছে? কিউ পরিমাণ চার্জ, আর এর ক্ষেত্রফল কত? এ। তাহলে কিউ ডিভাইডেড বাই এ। একটা মজার জিনিস দেখো, সারফেস চার্জের জন্য তড়িৎ প্রাবল্য দূরত্বের উপর নির্ভর করে না। এই পয়েন্টেও প্রাবল্য যা হবে, এই পয়েন্টেও প্রাবল্য তাই হবে। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে এটা অসীম একটা সারফেস, বিশাল অসীম একটা সারফেস। এই কারণে এর থেকে এই পয়েন্টে প্রাবল্য যা হবে, এখান থেকে এই পয়েন্টেও প্রাবল্য সেম হবে। এই কারণে দূরত্বের উপর নির্ভর করে না। তাহলে এটা হচ্ছে সারফেস চার্জের জন্য তড়িৎ প্রাবল্যের সূত্র। ডিরেকশন কোন দিকে হবে? রাখো এখানে প্লাস 1 কুলম্ব চার্জ রাখো। এটা প্লাস চার্জকে কি করে? বিকর্ষণ। প্লাস চার্জকে কি করে? বিকর্ষণ করে। বিকর্ষণের তড়িৎ প্রাবল্য এই। তাহলে এই দুইটা সূত্র মুখস্থ করো। দুইটা সূত্র মুখস্থ করার জন্য 5 সেকেন্ড করে সময় দিলাম। না, ওই দুইটা সূত্র মুখস্থ করো। 5 সেকেন্ড করে সময় মুখস্থ করো দুইটা সূত্র। কি চার্জ? লাইন চার্জ। কি চার্জ? সারফেস চার্জ। সারফেস চার্জ থেকে প্রাবল্য কত দূরে এর উপর ডিপেন্ড করে না, আর এর জন্য দূরত্বের উপর ডিপেন্ড করে। সূত্র কি? ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট এ বা আর। আর ওইটার জন্য সূত্র কি? সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। বুঝছো? তাহলে এবার আসো, এবার আমরা কয়েকটা কোশ্চেন সলভ করব। এবার আমরা এই রিলেটেড কয়েকটা কোশ্চেন সলভ করব। তো বোর্ড কোশ্চেন দিয়ে শুরু করি, কি হয় দেখি। 1 নম্বর কোশ্চেন কোন বোর্ড? বোর্ড হচ্ছে ঢাকা বোর্ড 23। ঢাকা বোর্ড 23। এই একটা পাথ আছে, এই পাথটার চার্জ হচ্ছে
এভাবে আঁকি, কোশ্চেনে যেভাবে আঁকা আছে। এটা চার্জ হচ্ছে +10 কুলম্ব। আর এটা হচ্ছে -10 কুলম্ব। এখান থেকে দূরত্ব 1 মিলিমিটার, এখানে একটা বিন্দু এম, আর এখান থেকেও 1 মিলিমিটার দূরে একটা বিন্দু এন, আর এই দূরত্বটা হচ্ছে 6 মিলিমিটার। প্রতিটি পাতের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার স্কয়ার। ইপসিলন নট 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। ও, ধারকের কোশ্চেন দিয়ে দিছে, ধারক তো এখনো পড়াইনি। আচ্ছা আসো, ধারকের যে কোশ্চেন দিয়েছে এটা সহজ। ধারকটির ধারকত্ব নির্ণয় করো। ধারকটির ধারকত্ব নির্ণয় করো। আর 2 নম্বর হচ্ছে এম থেকে এন বিন্দুতে +2 কুলম্ব চার্জ স্থানান্তরে কোনো কাজ হবে কিনা, কোনো কাজ হবে কিনা। ওকে, এইটা 10⁻⁻12। হ্যাঁ সরি, দেখো এটা হচ্ছে ধারকের একটা কোশ্চেন, সমান্তরাল বাদ ধারকের। এই ধারকের প্রথম কথা হচ্ছে এই ধারকের ধারকত্ব বের করতে বলছে। এটা হচ্ছে একটা মানে সূত্র বসাইলে হবে। তো যারা ধারকত্ব পারো না তারা এটা আপাতত চোখ বন্ধ করে রাখো, যারা ধারকের সূত্র জানো না। কারণ আমি ধারক পরে পড়াবো, আমি খেয়াল করি না যে গ নম্বর কোশ্চেনে ধারক আছে। তো ধারকের ধারকত্ব সি হচ্ছে এ এপসিলন নট k/d। যারা এই সূত্র জানো না তারা চোখ বন্ধ করো। প্রতিটি পাতের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার স্কয়ার, 2 ইন্টু 10⁻⁻4 এপসিলন 8.854 ইন্টু 10⁻⁻12। কে এর মান, এখানে মধ্যবর্তী স্থান ফাঁকা স্থান, তাহলে ফাঁকা স্থান হলে কে এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই ডি। ডি হচ্ছে এই যে দুই পাতের মধ্যকার দূরত্ব ডি, 6 মিলিমিটার, 6 গুণ 10⁻³ মিটার। তাহলে এইখান থেকে ধারকত্বের মান হিসাব করবা। ধারকত্বের মান আসবে 2.95 ইন্টু 10⁻⁻13 ফ্যারাড। হ্যাঁ, এটা হচ্ছে ধারকত্বের মান। এবার আসো 2 নম্বরে। 2 নম্বর কোশ্চেনটার জন্য আসলে এই কোশ্চেনটা তোলা, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেনটার জন্য এই কোশ্চেনটা তোলা। দেখো টুকিটাকি কোনাকাঞ্চি থেকে কিন্তু প্রশ্ন চলে আসবে। সো যা পড়াচ্ছি এগুলো যদি করে নিতে পারো তাহলে কিন্তু আটকাবে না। আমরা কিন্তু কোনো টপিক বাদ রেখে পড়াই না, সবগুলো টপিক কিন্তু সুন্দর করে টাচ করে আসি। তো এই যে এফআরবিতে যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসের খাতাগুলো যদি তুমি একটু দেখে যাও পরীক্ষার আগে ভালো করে, তাহলে কোনো কোশ্চেন করে তোমার আটকানো সহজ হবে না, ঠিক আছে? তুমি যদি একটু চিন্তা ভাবনা করতে পারো, পরীক্ষার হলে বসে কোশ্চেনটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে পারো যে আমার পড়ানো কোন জিনিসটা থেকে কোশ্চেনটা আসছে, এটা যদি একটু ভাবনা চিন্তা করতে পারো তাহলে কিন্তু অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে? কোনো কিছু বাদ দিবা না। যা আমরা পড়াচ্ছি এগুলো অ্যাটলিস্ট একটু এই সময় এসে যা পড়াচ্ছি এগুলো হচ্ছে পুরো অধ্যায়ের কম্প্যাক্ট গোছানো জিনিসগুলা এক জায়গায় এনে দিচ্ছি, ঠিক আছে? কয়েকটা ক্লাসের মাধ্যমে জিনিসগুলোকে এক জায়গায় এনে দিচ্ছি, অনেক বড় একটা অধ্যায়কে খুব ছোট করে দিচ্ছি। তো এগুলো কিন্তু পড়তে হবে। এম থেকে এন বিন্দুতে +2 কুলম্ব চার্জ স্থানান্তরে কোনো কাজ হবে কিনা,
কৃত কাজ হিসাব করতে হবে ভাই। চার্জ স্থানান্তরে কৃত কাজ দুনিয়া উল্টে গেলেও সূত্র এইটা যে ডব্লিউ ইকুয়াল টু ডেল ভি ইন্টু কিউ। এই ডেল ভি হবে কি এম আর এন এর, এম থেকে এনে নিচ্ছি, এম থেকে এনে, তাহলে এম আর এন এই দুই বিন্দুর বিভব পার্থক্য, শেষ কোণটা এন, আদি কোণটা এম, তাহলে এম আর এন এই দুই বিন্দুর বিভব পার্থক্য। আচ্ছা, দুই বিন্দুর বিভব পার্থক্য ডেল ভি, ডেল ভি ইকুয়াল টু মনে আছে ই ইন্টু ডি, মনে আছে বলো এই সূত্রটা মনে আছে কিনা? ভি ইকুয়াল টু ইডি মনে আছে কিনা? ডেল ভি ইকুয়াল টু ই ইন্টু ডি। দেখি তুমি বলো তো এম বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই এর মান বেশি নাকি এন বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই এর মান বেশি? দেখি বলো তো দেখি। মনে নেই? এটা তো 9 10 শেখা সূত্র, মনে নেই কেন? ভি ইকুয়াল টু ইডি। এই এই এম বিন্দুতে তড়িৎ প্রাবল্য বেশি নাকি এন বিন্দুতে তড়িৎ প্রাবল্য বেশি? একজন বলছে এম, একজন বলছে এন। সেম সেম, কি বললাম? দুইটা পাত, তার মাঝখানে তড়িৎ ক্ষেত্র সুষম না? এতবার করে বললাম সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র, এটা তো সুষম তড়িৎ ক্ষেত্র, তাহলে সেম। আচ্ছা প্রমাণ চাও? প্রমাণ দেখো, প্রমাণ দিচ্ছি। এম বিন্দুতে যদি আমি হিসাব করি তড়িৎ প্রাবল্য হিসাব করি এম বিন্দুতে যদি আমি তড়িৎ প্রাবল্য হিসাব করি ই ইকুয়াল টু সিগমা, এর চার্জ ঘনত্ব সিগমা ডিভাইডেড বাই 2 এপসিলন নট। এর জন্য যদি হিসাব করি তাহলে ই ইকুয়াল টু কি হবে? সিগমা ডিভাইডেড বাই 2 এপসিলন নট। সিগমা মানে কি? এই পাতের চার্জ ঘনত্ব, এই পাতের চার্জ ঘনত্বের মান সিগমা, তাই তো? চার্জ ঘনত্বের মান সিগমা। এই পাতের জন্য এটা, এই পাতের জন্য এইটা, এই পাতের জন্য এইটা, এই পাতের জন্য এইটা, ভালো করে শোনো, এই পাতের জন্য এইটা। এইবার এটা প্লাস চার্জ, তার জন্য প্রাবল্য এইদিকে, ঠিক আছে? প্রাবল্য এইদিকে, ধরো এটাকে নাম দিলাম ই1। আর এটা মাইনাস চার্জ, তার জন্য প্রাবল্য টানবে, প্লাস এক কুলম্ব চার্জকে টানবে, এটা ই2। তাহলে সেটা কোন দিকে? এইদিকে, দুইটা একই দিকে, তাহলে তড়িৎ প্রাবল্য হবে এই দুইটার যোগফল, দূরত্বের উপর নির্ভর করে না, ঠিক আছে? দূরত্বের উপর নির্ভর করে না। আর আসো আরো ভেঙে চুরে বুঝি, আরো সুন্দর করে ভেঙে চুরে বুঝি। এই একটা পাত, এই পাতটা পজিটিভ চার্জে চার্জিত, তার থেকে 1 মিলিমিটার দূরত্বে এখানে এম বিন্দু, চাচ্ছে এখানে প্রাবল্য কত? এখানে তুমি প্লাস 1 কুলম্ব চার্জ রাখো, এটা প্লাস চার্জকে কি করবে? বিকর্ষণ করবে, বিকর্ষণ। তাহলে বিকর্ষণ করলে এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য ইয়ন, ঠিক আছে? মাঝখানে যে কোনো পয়েন্ট তুমি এম পয়েন্টে হিসাব করো আর এন পয়েন্টে হিসাব করো, যে কোনো পয়েন্ট, এটার জন্য তড়িৎ প্রাবল্য ইয়ন। আর ইয়নের মান কত? ইয়নের মান হচ্ছে সিগমা ডিভাইডেড বাই 2 এপসিলন নট। এইবার আসো, এবার ভাই চিন্তা করো, এইটা হচ্ছে নেগেটিভ চার্জের পাতটা। নেগেটিভ চার্জের চার্জ ঘনত্ব একই, 10 কুলম্ব চার্জ, শুধু এটা সিগমা প্লাস আর এটা সিগমা মাইনাস। এই মাইনাসের কারণে কি হচ্ছে? এর জন্য যদি আমি তড়িৎ প্রাবল্য হিসাব করি, এটা মাইনাস চার্জ প্লাস 1 কুলম্ব চার্জকে তখন টেনে নিবে, তাহলে প্লাস 1 কুলম্ব চার্জকে টেনে তার দিকে নিবে, এটা হচ্ছে ই2 এর মান কত? মান সিগমা এর সিগমা ডিভাইডেড বাই 2 এপসিলন নট। তাহলে আমি কি করলাম? দুই পাতের মাঝখানে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য হিসাব করতেছি, মাঝখানের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত সেটা হিসাব করতেছি, এম বিন্দুতে হিসাব করতেছি। তাহলে এম বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য হবে সিগমা ডিভাইডেড বাই 2 এপসিলন নট প্লাস সিগমা ডিভাইডেড বাই 2 এপসিলন নট, সিগমা ডিভাইডেড বাই 2 এপসিলন নট, মানে তড়িৎ প্রাবল্য ই হবে ই1 প্লাস ই2। কারণ কি? দুইটা একই দিকে, তাই না? দুইটা কি একই দিকে না? ই1ও যেদিকে, ই2 এর সেই দিকে, একই দিকে, তাহলে ই1 আর ই2 একই দিকে, তাহলে লব্ধি প্রাবল্য হবে এদের দুইটার যোগফল, তাহলে সিগমা ডিভাইডেড বাই এপসিলন নট। দেখছো? সিগমা ডিভাইডেড বাই কি? 2 এপসিলন নট প্লাস সিগমা ডিভাইডেড বাই 2 এপসিলন নট, যোগ করলে কি হবে? সিগমা ডিভাইডেড বাই এপসিলন নট। আমি এম বিন্দুতে হিসাব করছি, তুমি এন বিন্দুতে হিসাব করতো। আমি এম এ হিসাব করছি, তুমি এন হিসাব করে আমার বলো, সেম হবে না আলাদা হবে? বলো বলো বলো। আমি এম বিন্দুতে হিসাব করছি, তুমি এন বিন্দুতে হিসাব করে, সেম হবে না আলাদা হবে? অবশ্যই সেমই হবে। তাহলে তড়িৎ প্রাবল্যের মান কি? সেম তো? হ্যাঁ। তাহলে এবার আসো, আমরা চাচ্ছিলাম ডব্লিউ ইকুয়াল টু ডেল ভি এম আর এন বিন্দুর বিভব পার্থক্য ইন্টু কিউ। তাহলে এবার আসো ম্যাথটা করব। তাহলে কৃত কাজ ডেল ভি এম আর এন বিন্দুর বিভব পার্থক্য ইন্টু কিউ, আর ডেল ভি মানে ই ইন্টু ডি,
তাহলে এই দুই বিন্দু এম আর এন, এই দুই বিন্দুতে একই তড়িৎ ক্ষেত্র। ই এর মানটা বসাবা, ডি বসাবা দুই বিন্দুর মধ্যকার দূরত্ব, আর কিউ এর মান বসাবা। তাহলে ই ইকুয়ালটা হবে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, এপসাইলন নট হবে ডি কিউ। সিগমা হচ্ছে চার্জ ঘনত্ব, সিগমা ইকুয়াল টু কিউ বাই এ, সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। তাহলে কিউ বাই এ এপসাইলন নট ডি কিউ। এবার মান বসাও। কিউ এর মান প্লাস 10 কুলম, মানে মান হচ্ছে 10, এ হচ্ছে 2 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 2 ইন্টু 10⁻⁻⁴। এপসাইলন নটের মান তো জানো, 8.854 ইন্টু 10⁻12। ডি ইন্টু কিউ, ডি এর মান কত? এম আর এন বিন্দু দূরত্ব, ডি এর মান এই ডি কিন্তু না, এবার এম আর এন বিন্দু দূরত্ব, তো 6 থেকে 1 আর 1 মিলিমিটার বাদ দাও, তাহলে 4 মিলিমিটার, ডি এর মান 4 মিলিমিটার, 4 ইন্টু 10⁻⁻3। কিউ এই দেখো কত কুলম চার্জকে নিয়ে যাচ্ছে, স্থানান্তর করতেছে কত কুলম চার্জকে? 2 কুলম চার্জকে, তাহলে গুণ হচ্ছে 2। এখান থেকে কৃতকাজটা যা আসে তাই, এখান থেকে কৃতকাজ হিসাব নিকাশ করে যা আসে তাই। ঠিকই করছে, কথা কি বুঝছো? ওকে, এই ছাড়া আর কোনো বোর্ড কোশ্চেন এই টপিক থেকে নাই। এবার আমি তোমাকে আর একটা ম্যাথ একটু করাবো, এই ম্যাথটা করাই আজকের ক্লাস এখানেই শেষ। ঠিক আছে, নেক্সট দিন আমরা আর একটু বেশি সময় ধরে পড়বো, আজকে আর বেশি সময় পড়ানো যাচ্ছে না, খুব ব্যথা করছে তাতে। 2 নম্বর বলা হচ্ছে একটি 4 মিটার দৈর্ঘ্যের পরিবাহী তারে 10 কুলম চার্জ দেওয়া হলো। পরবর্তীতে তারটিকে চার্জ শূন্য করে একটি ঘনক তৈরি করে তার অভ্যন্তরে 10 কুলম চার্জকে রাখা হলো। তাহলে প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, প্রথম ক্ষেত্রে তারটি হতে 2 সেন্টিমিটার 2 মিলিমিটার দিদি 2 মিলিমিটার লম্ব দূরত্বে +3 মাইক্রোকুলম চার্জ রাখলে তা কত বল অনুভব করবে? কত বল অনুভব করবে? আর 2 নম্বর, ঘনকটির মধ্যবিন্দুতে চার্জটি রাখার পর ঘনকের প্রতিতল দিয়ে নির্গত ফ্লাক্স কত হবে? প্রতিতল দিয়ে নির্গত ফ্লাক্স কত হবে? নাও তোলো তো কোশ্চেনটা, তোলো। কি হলো, এখানে চলে আসলো কেন? হ্যাঁ
হ্যাং খাইছিল। চলো এবার দাদা আর কয়টা ক্লাস হবে এই চ্যাপ্টারে? আর একটা হবে। ধারক পড়লেই শেষ, ধারক পড়লেই চ্যাপ্টার শেষ। তোলো তোলো তোলো, দ্রুত তোলো। তুলছ? দেখো প্রথম ক্ষেত্রে কি বলছে, প্রথম ক্ষেত্রে 1 নম্বরে আসো। প্রথম বলছে এই নাও তার। কেমন তার? পরিবাহী তার। পরিবাহী তারের উপর চার্জ দেওয়া হয়েছে 10 কুলম, 4 মিটার দৈর্ঘ্যের পরিবাহী তার। 10 কুলম চার্জ দিলে চার্জ কি এক জায়গায় থাকবে? ধরো এক জায়গায় চার্জ দিলাম, এখানেই চার্জ থাকবে না। চার্জ কি হবে? পুরো তার জুড়ে চার্জ ছড়াই পড়বে, পুরো তার জুড়ে চার্জ ছড়াই পড়বে। হ্যাঁ, এই 4 মিটার দৈর্ঘ্যে 10 কুলম চার্জ দেওয়া হয়েছে। তাহলে চার্জ ঘনত্ব ল্যামডা কিউ/এল 10/4, তাহলে 5/2 কুলম পার মিটার। এবার বলতেছে এর থেকে লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব আর কত? 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার লম্ব দূরত্বে, সরি 2 মিলিমিটার, 2 মিলিমিটার লম্ব দূরত্বে, 2 মিলিমিটার লম্ব দূরত্বে কত চার্জ রাখবো? +3 মাইক্রোকুলম চার্জ রাখবো। দেখো এখানে যদি 1 কুলম চার্জ রাখি তাহলে যে বল অনুভব করে সেটাকে বলা হয় প্রাবল্য। তা আমি যদি কিউ কুলম চার্জ রাখি তাহলে যে বল অনুভব করবে সেই বলটা হবে F ইকুয়াল টু হবে E ইন্টু কিউ, E ইন্টু কিউ, ঐকিক নিয়মের মতো। প্রাবল্য হচ্ছে একক ধনাত্মক চার্জের জন্য বল প্রাবল্য E, তাহলে কিউ কুলম চার্জের জন্য বল কত? F ইকুয়াল টু E ইন্টু কিউ, তো সেটাই F ইকুয়াল টু হবে E ইন্টু কিউ। তাহলে তোমার মূল কাজ হচ্ছে তড়িৎ প্রাবল্য বের করা। তো ল্যামডা ডিভাইডেড বাই সূত্র 2/ε0 r কিউ। ল্যামডা হচ্ছে 5 ডিভাইডেড বাই 2। দেখো 1/4/ε0 এর মান হচ্ছে 9 × 10⁹। তাহলে বুদ্ধি ঘটায় বলো 1/2/ε0 এর মান কত? এর সাথে 2 গুণ, 2 গুণ, তো 2 গুণ দাও 18 × 10⁹। তাহলে এটার মান হচ্ছে 1/2/ε0 এর মান হচ্ছে 18 গুণ 10⁹। ল্যামডার মান 5/2। আর আর এর মান, আর হচ্ছে দূরত্ব 2 মিলিমিটার, তো 2 × 10⁻⁻3। আর কিউ এর মান, কিউ এর মান হচ্ছে +3 মাইক্রোকুলম, 3 × 10⁻⁶। তাহলে কত বল অনুভব করবে? এত নিউটন। শেষ। কি ক্লিয়ার? ওকে, F ইকুয়াল টু ই কিউ, F ইকুয়াল টু ই কিউ, এটা হচ্ছে সূত্র। এইবার আসো 2 নম্বরটা পড়ো। বলছে তারটাকে চার্জ শূন্য করে, তারে কোনো চার্জ থাকবে না। এবার ওই তার দিয়ে একটা ঘনক তৈরি করবা। তারকে কেটে কুটে একটা ঘনক বানাও। একটা ঘনক বানাইলাম। ঘনক বানানোর পরে ওই যে 10 কুলম চার্জকে ঘনকের ভেতরে রাখো। কত কুলম চার্জ? 10 কুলম চার্জ। তাকে কোথায় রাখতে হবে? ঘনকের ভেতরে রাখতে হবে। তো ঘনকের ভেতরে কিউ ইকুয়াল টু 10 কুলম চার্জ রাখলাম। রাখলে দেখি তোমাদের কেমন বুদ্ধি। এখান থেকে ফ্লাক্স বের হবে না? তড়িৎ বল রেখা বের হবে তো নাকি? এখান থেকে তড়িৎ বল রেখা বের হবে। বলো তড়িৎ বল রেখাগুলো কেমন ভাবে বের হবে? 2D আর 3D? 2D আর 3D? 3D। তাহলে আমাদের বের করতে হবে প্রতি তল দিয়ে নির্গত ফ্লাক্স। প্রতি তল দিয়ে নির্গত ফ্লাক্স বের করতে হবে। আমাদের বের করতে হবে প্রতি তল দিয়ে নির্গত ফ্লাক্স। তাহলে প্রতি তল দিয়ে নির্গত ফ্লাক্স কত হবে? বলো ভাই কত হবে? টোটাল ফ্লাক্স হচ্ছে Q/ε0। এটাকে যে তল দিয়ে ঘেরো, গোলক দিয়ে ঘেরো, ঘনক দিয়ে ঘেরো, পলিথিনের প্যাকেট দিয়ে ঘেরো, বস্তা দিয়ে ঘেরো, যা দিয়ে ঘিরবা ঘিরো, এইখান থেকে তড়িৎ বল রেখা নির্গত হবে Q/ε0। এবার বলা হচ্ছে তাহলে এখান থেকে এই ঘনকের প্রতি তল দিয়ে কয়টা ফ্লাক্স নির্গত হবে? ঘনকের প্রতি তল দিয়ে
নুসরাত জাহান তুফা বলছে ভাই আজকে কি লাস্ট ক্লাস? না, এরপরে আরো 14টা ক্লাস লাগবে, তারপরে লাস্ট ক্লাস হবে। বলো, ঘনকের প্রত্যেক তল দিয়ে নির্গত ফ্লাক্স কত? ডিভাইডেড বাই 6। কে বলছে এটা? অবন্তী না কি জানো? ঘনকের প্রত্যেক তল দিয়ে নির্গত ফ্লাক্স কত হবে, এইটা আমি জানতে চাচ্ছি। তাহলে এটা হবে ঘনকের টোটাল তল 6টা, তাহলে ফ্লাক্স 6টা তল দিয়ে ভাগ হয়ে যাবে না? তাহলে কি হবে? ভাগ হবে 6 দিয়ে, একে ভাগ হবে 6 দিয়ে। বুঝছো? এই হচ্ছে কাহিনী। ঘনকের প্রতি তল দিয়ে নির্গত ফ্লাক্স, তাহলে ডিভাইডেড বাই 6। এবার মান বসাও। কিউ এর মান ছিল 10 কুলম্ব, 6 8.854 ইন্টু 10⁻⁻12। তাহলে ফ্লাক্সের মান হবে বক্স এত এত কুলম্ব। কি জানো ছিল এককটা? কি ছিল ফ্লাক্সের একক? এ ই। তাহলে নিউটন পার কুলম্ব মিটার স্কয়ার। ঠিক আছে? ভাই একদিক দিয়ে ছিদ্র হলে কি ফ্লাক্স 0 হয়ে যাবে? একদিক দিয়ে ছিদ্র হলে ফ্লাক্স 0 হবে না, ওই তল দিয়ে আর কোনো ফ্লাক্স নির্গত হবেই না, ওই তল তো নেই। তাহলে বাকি বাকি এই তল দিয়ে ফ্লাক্সটা, এই তল দিয়ে যে ফ্লাক্স নির্গত হবে সেটা তো থাকবে, তখন তড়িৎ বলরেখা থাকবে না। ধরো এই তল দিয়ে নির্গত, এই তল যদি ছিদ্র হয়, এই তল থাকুক বা না থাকুক এখান থেকে তো বলরেখা যাবেই। এই তল থাকুক বা না থাকুক এখান থেকে তো বলরেখা যাবেই। ঠিক আছে? তল মানে কল্পিত তল, বাস্তব তল হইতে হবে মানে একেবারে বদ্ধ কল্পিত তল। বাস্তবে একটা তল দেওয়াল থাকতে হবে এমন তো না, এটা হচ্ছে কল্পিত তল। দাদা চিত্রটা আরেকবার বুঝান। চিত্র বোঝা লাগবে না, চিত্র আঁকতে হবে না। দীপ বসাক বলছে চিত্রটা আরেকবার বুঝান, চিত্র আঁকতে হবে না। যে বোঝো না এসে চিন্তা করো। তোমার বাসায় মোমবাতি আছে? আছে, মোমবাতি আছে। একটা মোমবাতি জ্বালাও। জ্বালাইছো মোমবাতি? মোমবাতি জ্বালানোর পরে ঘরের মাঝখানে মোমবাতিটাকে রাখো, ঘরের মাঝখানে মোমবাতিটাকে রাখো, বা ঘরের ঠিক মাঝখানে একটা বাতি জ্বালাও। এবার বাতি জ্বালানোর পরে আমার বলো তো ঘরের কোন তল দিয়ে আলো বেশি যাবে? বলো দেখি, ঘরের কোন তল দিয়ে আলো বেশি যাবে? বলো দীপ বসক, বলো ঘরের কোন তল দিয়ে আলো বেশি যাবে? সব তল দিয়ে সমান যাবে। এবার বলো ঘরের তল কয়টা? ঘরের তল কয়টা? 6টা। দীপ বসক বলো ঘরের তল হচ্ছে 6টা। তাহলে এবার আমি বললাম আলো হচ্ছে 60 একক, আলোর পরিমাণ 60 একক। তাহলে প্রত্যেক তলে কি পরিমাণ আলো পড়ছে কেমনে বের করবা? 10 একক। কেমনে বের করছো? কেমনে বের করছো বলো? ভাগ করে। কত দিয়ে? কত দিয়ে ভাগ করছো? 6 দিয়ে। কেন ভাগ করছো? কারণ তল 6টা। তাহলে টোটাল ফ্লাক্স বা টোটাল বলরেখা বা টোটাল আলো 6 তল দিয়ে ভাগ হয়ে যাবে। বুঝছো না বুঝো নাই? বলো বুঝছো না কি বুঝো নাই? এইটাই হচ্ছে কাহিনী। টোটাল ফ্লাক্স হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে 6 তল, তাহলে প্রতি তল দিয়ে নির্গত ফ্লাক্স ভাগ হয়ে যাবে। দ্বীপ বসাক বোঝো নাই? বুঝছো? দ্বীপ বসাক কই? হ্যাঁ ক্লিয়ার, দ্বীপ বসাক বুঝলে সবাই বুঝে গেছে। এবার বলো তো দেখি দ্বীপ বসাক বলবে। এখানে একটা কিউ চার্জ আছে, এখানে একটা কিউ চার্জ আছে। এবার এই কিউ চার্জের একটা অংশকে এরকম একটা অর্ধগোলক দিয়ে আটকানো হয়েছে। এখানে একটা অর্ধগোলক দিয়ে আটকানো হয়েছে। এই এখানে একটা অর্ধগোলক দিয়ে এই যে আটকানো হয়েছে। বলো এবার এই অর্ধগোলক দিয়ে নির্গত ফ্লাক্স কত? অর্ধগোলক দিয়ে নির্গত ফ্লাক্স দেখি কেমন বুঝলাম।
বলো। টোটাল ফ্লাক্স কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট, তার অর্ধেক। বুঝছো? কিউ বাই এপসাইলন নট ডিভাইডেড বাই 2। কারণ দেখো এই যে এখান থেকে ফ্লাক্স যাচ্ছে আবার নিচের দিকেও তো যাচ্ছে, তা আমার লাগবে এই অর্ধগোলক দিয়ে নির্গত ফ্লাক্স, তাহলে টোটাল ফ্লাক্সের 2/1 তো না, আজকে সবচেয়ে ছোট্ট একটা ক্লাস নিলাম। নেক্সট দিন আমরা এই অধ্যায়ের বাকি টপিক মানে ধারক, ধারক আর ধারকের সমবায়, ধারকের সঞ্চিত শক্তি, এটা নিয়ে নেক্সট দিন আমরা পড়ব। তো আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য, আর আমাকেও ধন্যবাদ ক্লাসটা নেওয়ার জন্য। ওকে, ঠিক আছে, টাটা টাটা, ভালো থাকো। আবির একটা কোশ্চেন করছে, দাদা সুষম তড়িৎ ক্ষেত্রে যদি কোন করে তল বসাই তাহলে তো তড়িৎ বল রেখা অবিলম্বভাবে যায় না। আপনি তো বলছেন ফ্লাক্স অবিলম্ব বরাবর যাইতে হবে। অবশ্যই ফ্লাক্স অবিলম্ব বরাবর যাইতে হবে বলেই আমরা কস থেটাটা নিই। আমরা এ ইন্টু ই করি না তো, এ ই কস থেটা। ফ্লাক্স বের করার সূত্রটা কি? এ ই কস থেটা। কস থেটাটা ওই অবিলম্বভাবে যাবে বলেই তো কস থেটাটা আসে। কথা কি বুঝছো আবির? কথা বুঝছো? অবিলম্বভাবে যাবে বলেই তো ওইটা আসে। অবিলম্বভাবে না গেলে তো আমরা এই দিয়েই করে দিতাম। আমরা কেন কস থেটাটা নিই? কারণ অবিলম্ব বরাবর এ যেদিকে সেই দিক বরাবর ই এর উপাংশই ই কস থেটা। বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। দাদা গোলক হলে কি হবে, মানে কয়টা তল হবে? গোলক তো একটাই তল, গোলকের আবার কয়টা তল?